আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। সাউন্ড ঠিক আছে? জি। ওকে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। ওকে। আচ্ছা, লাস্ট ক্লাস কত দূর পর্যন্ত পড়ছিলাম? 125-এর গুণন, তাই না? কোন একটা সংখ্যাকে 125 দিয়ে কিভাবে গুণন করা যায়, সর্বশেষ ক্যালকুলেশন ওইটা ছিল। আজকে আমরা এটার পর থেকে শুরু করব। ঠিক আছে। এবং লাস্ট যেটা দেখেছিলাম ওইটাই আমি আরেকবার একটু দেখাচ্ছি। ওখান থেকে কিছু বিষয় আমরা দেখব, এখান থেকে কিছু ফর্ম বা গঠন তৈরি করব। তো যেটা যেটা দেখেছিলাম আমরা, 525 আর 125, এই তিনটাই দেখি একসাথে। কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে গুণন কিভাবে যেন করেছিলাম, ওই সংখ্যাটার অর্ধেক নিয়ে তারপরে একটা শূন্য। মনে আছে তো, তাই না? জি স্যার। এটা ছিল 5-এর গুণন। যদি এটা ইভেন নাম্বার হইতো, বা যদি সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যায়, মানে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করে তার পেছনে একটা শূন্য বসাইতে হতো, তাই না? মনে আছে? আচ্ছা, 25-এর ক্ষেত্রে কি দেখেছিলাম, যে ওই সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করতে হয়, মানে 16কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 4। এবং তার পেছনে কয়টা শূন্য ছিল যেন? দুইটা। আমি শুধু নিঃশেষে ভাগ যায় যেগুলো, সেগুলো লিখছি। এরপরে 125-এরটা কি ছিল? 125 ইন্টু 48। এটা কিরকম ছিল? এই 48-কে কত দিয়ে যেন ভাগ করতাম? 8 দিয়ে। 8 দিয়ে না? 48-কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত ছিল? 6। এবং তারপরে কয়টা শূন্য বসাইতে হয়? 3টা। এই ছিল প্রসেস। আমি নিঃশেষে ভাগ যাওয়াগুলো দেখাইলাম। এবং যদি কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ না করা যায়, ওই জাতীয় সংখ্যাকে 5 দিয়ে গুণন কি দেখেছিলাম, যে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করব। যেমন 19-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 9। ভাগ শেষ কত? 1। ওই 1 5-এর সাথে গুণন করে পেছনে বসাইতে হয়। মনে আছে? আচ্ছা, এবার 25-এর ক্ষেত্রে কি দেখছিলাম, যেগুলোকে 4 দিয়ে ভাগ করা যায় না। যেমন 17। 17-কে কিভাবে 25 দিয়ে গুণন করেছিলাম? 17-কে 4 দিয়ে ভাগ করেছিলাম। 17-কে 4 দিয়ে ভাগ করে ভাগফলটা লিখবো। ভাগফল কত? 4। আর ভাগ শেষ কত? 1। ওই 1 25-এর সাথে গুণন করে কোথায় বসাইতে হয়? পেছনে। মনে আছে তো নাকি? এছাড়া আরো কি ছিল? জি। 25 ইন্টু 62। এটা কিরকম ছিল? 62-কে 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল কত? 15। ভাগ শেষ কত? 2। ওই 2 25-এর সাথে গুণন করে কোথায় বসাইতে হয়? পেছনে 50। বসাইতে। এরপরে কি ছিল? 25 ইন্টু 47। 47-কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 11। ভাগ শেষ কত? 3। ওই 3 25-এর সাথে 75। গুণ করে পেছনে বসাইতে হবে। এইরকমই ছিল। এবং 125-এর গুণনের ক্ষেত্রে এইরকমই। জাস্ট আমি একটু মনে করাই দিলাম গত ক্লাসের পড়াগুলো। এখন এইখান থেকে আমরা একটা ফরম্যাট তৈরি করব। চলেন, কি ফরম্যাট তৈরি করব দেখি, আসেন। 5-এর ক্ষেত্রে কি ছিল? যেমন ধরেন 5 ইন্টু 48। আমরা এই 48-কে কি করতাম? 2 দিয়ে ভাগ করতাম না? এরপরে সেই ভাগফলের সাথে কত গুণন করতাম? 10। 10 মানে 10 এর পাওয়ার 1 গুণন করতাম, তাই না? আর 2 দিয়ে ভাগ করতাম মানে 2 এর পাওয়ার 1 দিয়ে ভাগ করতাম। সহজভাবে আমি বলছি। এরপরে ফলাফলটা আমরা পেতাম কত? 240। এরপরে 25 দিয়ে যদি 48-কে গুণন করি, তখন কি করেছিলাম, যে এই 48-কে 4 দিয়ে ভাগ করা। 4 দিয়ে ভাগ করা মানে কত দিয়ে ভাগ করা? 2 দিয়ে ভাগ করা, তাই না? ইনটু এরপরে কত গুণন করছি? 100। 100 মানে কি? 10 স্কোয়ার। তখন এটার ফল পেয়েছি কত? 1200, তাই না? এরপরে 125-এর সাথে কিভাবে গুণন করতাম 48-কে?
48 কে কত 48 দিয়ে by ভাগ 8 করতাম 8 8 দিয়ে ভাগ করতাম ফাইন 2 to the power 2 8 মানে জি কি 2 কিউব দিয়ে ভাগ জি করতাম স্যার তাই না জি স্যার ইনটু কত করতাম 1000 1000 1000 মানে 10 এর পাওয়ার ইনটু কত 3 এতে করে আমরা ফলাফল পেতাম কত 6 খেয়াল করে দেখেন এই 5 মানে হচ্ছে কি 5 এর পাওয়ার কত 1 না জি স্যার 5 মানে 5 এর পাওয়ার 1 আর 25 মানে কি 5 এর 5 পাওয়ার 2 স্কয়ার না জি স্যার আর 125 মানে কি 5 এর 5 পাওয়ার 3 কিউব না জি স্যার এই হচ্ছে তিনটা এখন এখানে খেয়াল করে দেখেন যখন 5 এর পাওয়ার 1 ছিল যখন 5 এর পাওয়ার 1 ছিল তখন সংখ্যাটিকে ভাগ করতাম 2 এর পাওয়ার 1 দিয়ে হ্যাঁ এবং গুণন করতাম 10 এর পাওয়ার 1 দিয়ে সহজভাবে বলি 5 এর পাওয়ার যত শেষে শূন্য তত এখানে দেখেন যখন 5 এর পাওয়ার 2 দ্বারা গুণন করতাম কোনো একটা সংখ্যাকে তখন ওই সংখ্যাকে 2 এর পাওয়ার 2 দিয়ে দেখেন ভাগ করতাম জি স্যার এবং গুণন করতাম 5 এর পাওয়ার যত 10 এর পাওয়ার তত দিয়ে যেমন 5 এর পাওয়ার 2 10 এর পাওয়ার আমরা 2 দিয়ে গুণন করেছি আরো সহজভাবে বলি 5 এর পাওয়ার যত পেছনে শূন্য তত যখন কোনো একটা সংখ্যাকে 5 এর পাওয়ার 3 দ্বারা গুণন করতাম মানে 125 দিয়ে গুণন করতাম তখন ওই সংখ্যাটিকে 2 এর পাওয়ার 3 দিয়ে দেখেন ভাগ করতাম কত দিয়ে 2 এর পাওয়ার জি 3 স্যার দিয়ে এবং গুণন করতাম 10 এর পাওয়ার কত 5 3 এর পাওয়ার যত 10 এর পাওয়ার তত দ্বারা গুণন করতাম মানে আরো সহজভাবে কি 5 এর পাওয়ার যত পেছনে শূন্য তত তো এখান থেকে কি একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে এখানে দেখেন সুন্দর একটা প্যাটার্ন আছে কি প্যাটার্ন আছে এখানে এই হ্যাঁ প্যাটার্ন আছে যে 5 এর পাওয়ার আসলে যত 2 এর পাওয়ার তত দিয়ে ভাগ করতে হয় জি স্যার তাই না 5 এর পাওয়ার আসলে যত 2 এর পাওয়ার তত দিয়ে ভাগ করতে হ্যাঁ হয় যেমন ধরেন যদি বলা হয় যে 625 625 ইন্টু 64 এটা এখন পারবেন প্রথমে খেয়াল করি দেখেন এটা আসলে কি 5 এর পাওয়ার কত এটা ধীরে আস্তে করেন এটা কি 5 এর পাওয়ার কত 4 না জি স্যার 5 এর পাওয়ার 4 দ্যাট মিন্স এই 64 কে কত দিয়ে ভাগ করতে হবে 4 জি 4 দিয়ে না 2 এর পাওয়ার না 2 জি 2 এর পাওয়ার 4 হবে 2 এর পাওয়ার 4 দিয়ে ভাগ করতে হবে তো 2 এর পাওয়ার 4 মানে কত 16 জি স্যার তার মানে এই 64 কে ভাগ করতে হবে কত দিয়ে 16 দিয়ে 16 দিয়ে 64 কে যদি 16 দিয়ে ভাগ করি ভাগফল কত হবে 4 4 এবং পেছনে শূন্য কয়টা বসাইতে হয় 3টা 3টা কেন 5 এর পাওয়ার কি এটা 3 5 এর পাওয়ার না এটা কত 4 4 4টা 5 4টা 4টা 5 এর পাওয়ার যত পেছনে শূন্য দেখেছেন এখন প্যাটার্নটা কি ধরতে পারছেন যে 625 কে 64 দ্বারা গুণন করলে কত হবে 40 হবে যদিও আপনার এত লাগবে না আমি জাস্ট প্যাটার্নটা এখান থেকে ধরার চেষ্টা করছি স্যার যে আরেকবার বুঝালে ভালো হতো এখানে স্যার আমি বুঝি আরেকবার নাই একটু স্যার বুঝালে ভালো হতো এখানে প্যাটার্নটা কি আছে সেই প্যাটার্নটা ধরার চেষ্টা করতেছি যেমন ধরেন 625 আর একবার বলতেছি ইন্টু 96 এখানে 625 মানে 5 এর পাওয়ার কত 4 স্যার 4 5 এর পাওয়ার 4 এর জি মানে স্যার এই সংখ্যাটিকে ভাগ করব 2 এর পাওয়ার 4 দিয়ে 96 কে ভাগ করব কত 2 এর পাওয়ার 4 দিয়ে কেন এই যে স্যার এখানে কেন দেখেন কি করে আসছেন এই যে এখানে এই যে 5 এর পাওয়ার 1 মানে 5 দিয়ে যখন গুণন করতাম কোনো একটা সংখ্যাকে তখন সেই সংখ্যাকে ভাগ করতাম 2 দিয়ে না জি জি স্যার এবং তার পেছনে একটা জি শূন্য বসাইতাম 2 বসুন। দিয়ে ভাগ করতাম মানে কি 2 এর পাওয়ার 1 দিয়ে ভাগ করতাম যখন কোনো একটা সংখ্যাকে 25 দিয়ে গুণন করতাম 25 দিয়ে মানে কি 5 এর পাওয়ার 2 দিয়ে যখন গুণন করতাম তখন ওই সংখ্যাটাকে ভাগ করতাম কত দিয়ে 4 দিয়ে না জি স্যার 25 4 মানে কি 2 এর পাওয়ার 2 দিয়ে মানে 5 এর পাওয়ার যত 2 এর পাওয়ার তত দিয়ে ভাগ করতে হয় আচ্ছা যখন যখন কোনো একটা সংখ্যাকে 125 দিয়ে গুণন করতাম মনে আছে তো এগুলো নাকি জি স্যার মনে যখন আছে যখন কোনো একটা সংখ্যাকে 125 দিয়ে গুণন করতাম তখন ওই সংখ্যাটিকে কি দিয়ে ভাগ করতাম 8 স্যার দিয়ে ভাগ 8 করতাম দিয়ে 8 মানে কি 2 এর পাওয়ার 3 না
জি জি স্যার স্যার তার মানে 5 এর পাওয়ার যত 2 এর পাওয়ার তত দিয়ে ভাগ করতে হয় এবং পেছনে ততগুলো শূন্য শূন্য। আসে। এই প্যাটার্নটাই আমি এখানে খেয়াল করছি। এখানে 625 মানে কি 5 এর পাওয়ার কত 4 না 4 ইন্টু কত 96। তাহলে এই 96 কে ভাগ করতে হবে কত দ্বারা 2 এর পাওয়ার 4 দ্বারা ভাগ করতে হবে। 2 এর পাওয়ার 4 মানে কত 16 না। 2 to the power 16 96 কে 16 16 দ্বারা ভাগ করলে কত হবে 96 কে 6 16 দ্বারা ভাগ করলে ভাগফল কত 6 6 এবং 6 এরপরে শূন্য আসবে কয়টা 4টা 4টা 4টা। দ্যাটস ইট। জি স্যার বুঝতে এটাই পারছি বলেছি। এখন এত লাগবে না আপনার। এখন এখান থেকে যে প্যাটার্নটা আমরা পেলাম এই প্যাটার্নটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসলে এখানে প্যাটার্নটা এখানে কোন ফরম্যাটটা আসলে কাজ করতেছে, ফরম্যাটটা কেমন দেখা যায় এরকম দেখেন। কোনো একটা সংখ্যাকে যখন 5 টু দি পাওয়ার n দ্বারা গুণন করছি, তো মনে করলাম সংখ্যাটা হচ্ছে m, m কে গুণন করতেছি কত দিয়ে 5 টু দি পাওয়ার to the n n দিয়ে। তখন এই m কে কি দিয়ে ভাগ করতে হবে n এর ভ্যালু দিই 2 এর n পাওয়ার এর n দিয়ে। 2 এর জি পাওয়ার স্যার 2 এর পাওয়ার n দিয়ে ভাগ করতে হবে এবং পেছনে কয়টা শূন্য আসবে n এর n 5 এটা এর জি স্যার এটা আসলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফরম্যাট। মানে 5 এর পাওয়ার দিয়ে গুণনের অ্যাকচুয়াল ফরম্যাট হচ্ছে এটা। এটা দিয়েই আসলে আমরা গত ক্লাসে গুণনগুলো করেছি এবং আজকেও আমি এটাই দেখাইলাম। ধরেন বলা হচ্ছে 3125 এর সাথে 192 গুণন করতে বললাম আপনাকে। 3125 এর সাথে কত 192। তো প্রথমে খেয়াল করেন 3125 মানে 5 এর পাওয়ার কত 5 5 5 এর পাওয়ার 5 ইন্টু কত 192। এবার এই 192 কে কত দিয়ে ভাগ করতে হবে যেন 2 এর পাওয়ার 16 32 2 টু দি পাওয়ার কত 5 5 দিয়ে ভাগ করতে হবে ইন্টু এর পেছনে কত দ্বারা গুণন করতে হবে 10 টু দি পাওয়ার 5 মানে 5 পেছনে কি 5টা 5টা শূন্য শূন্য। তো 192 কে 32 দ্বারা ভাগ করলে কত হবে 6। কেন 32 কত 96 আর 96 দুগুণেই তো কত 192। তার মানে 6 এর পেছনে কয়টা শূন্য আসবে। এত লাগবে না, জাস্ট এখান থেকে প্যাটার্নটা একটু দেখে রাখলাম। এটা সামনে আমার কাজে লাগবে। আপাতত এইটুকুই থাকুক। এবার আমরা নতুন আর একটা টাইপে যাচ্ছি, স্পেশাল মাল্টিপ্লিকেশন। স্পেশাল মাল্টি খেয়াল করেন, এটা আমি 4টা ধাপে আলোচনা শেষ করব, 4টা স্টেপে আলোচনাটা করব। প্রথম স্টেপে আমরা হচ্ছে এই মাল্টিপ্লিকেশন হওয়ার শর্তটা জানবো। দ্বিতীয় স্টেপে এই মাল্টিপ্লিকেশনটা কিভাবে করতে হয় তার প্রক্রিয়াটা জানবো। তৃতীয় স্টেপে এই যে মাল্টিপ্লিকেশন আমরা শিখলাম এই মাল্টিপ্লিকেশনের কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা জানবো। এবং 4 নাম্বার স্টেপে এই মাল্টিপ্লিকেশনের ব্যাখ্যাটা জানবো। এটা এটা আপনার লিখতে হবে না, এটা জাস্ট আমার কাজ কি আমার ধাপগুলো আমি এখানে লিখে রাখলাম। এই মাল্টিপ্লিকেশনটা আমরা 4টা ধাপে কমপ্লিট করব। প্রথমে কি শর্ত দেখব, 2 নম্বরে ওই গুণন করার প্রক্রিয়াটা দেখব, 3 নম্বরে যে গুণনটা আমরা শিখব সেইটার কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা জানবো এবং 4 নম্বরে ব্যাখ্যাটা জানবো। তো কিরকম চলেন দেখি। 72 ইন্টু 78, এরপরে ধরেন 43 ইন্টু 47, 54, 56, 91, 99, 87, সমস্যা 83, মূল্যায়ন করলো মিউট করে দেন 65 ইন্টু 65, 85 ইন্টু 85। ওকে, সর্বপ্রথম কাজ কি ছিল শর্ত জানা। তো দেখেন শর্তটা কি, যদি ইউনিট ডিজিট দুইটার যোগফল 10 হয়, দেখেন এখানে ইউনিট ডিজিট দুটোর যোগফল 10 হচ্ছে না, জি স্যার এবং
বাকি দুইটা ডিজিট সেম হতে হবে। এখানেও দেখেন ইউনিট ডিজিট দুটোর যোগফল 10 এবং বাকি যে দুইটা ডিজিট আছে সেই দুইটা কি সেম। এখানেও দেখেন ইউনিট ডিজিট দুইটার যোগফল কত 10 10 এবং বাকি দুইটা ডিজিট সেম। হুম, এখানেও ইউনিট ডিজিট দুইটার যোগফল 10 এবং বাকি দুইটা ডিজিট সেম। এখানেও ইউনিট ডিজিট দুইটার যোগফল 10, বাকি দুইটা ডিজিট সেম। এখানেও ইউনিট ডিজিট দুইটার যোগফল 10, বাকি দুইটা ডিজিট সেম। এখানেও ইউনিট ডিজিট দুইটার যোগফল 10, বাকি দুটো ডিজিট সেম। যদি এইরকম হয়, যদি এইরকম হয় তাহলে গুণনটা কিভাবে করা যাবে? এখন এই যে 2 নাম্বার স্টেপে চলে গেলাম, গুণনের প্রক্রিয়াটা। গুণনটা কিভাবে করা যাবে? এইভাবে, এই 2 আর 8 গুণন করতে হবে। এই 2 আর 8 গুণন করলে কত হবে? 16 ষোলো, লিখলাম। এবার সেম ডিজিটের নাম কি এখানে? 7। 7, 7-এর পরে গুনতে গেলে কত আসে বলেন তো? 8, 8। সেই 7 আর 8-এর গুণনটা এখানে 56, লিখে দিই, 56। মানে 72-কে 78 দ্বারা গুণন করলে কত হবে? 5616। কেন, কি জন্য হচ্ছে, বা এ শেখার উদ্দেশ্য কি? এই যে সবই আছে আমার স্টেপের মধ্যে। আগে দেখি, বাকিগুলো দেখি আসেন। এখানে কি হবে? এই 3 আর 7 গুণন করলে কত হবে? 21, 21। এখানে সেম ডিজিটের নাম কত? 4। 4, 4-এর পরে গুনতে গেলে কত 5, আসে? 5। 5 4 4 5 5 20, 20 20। মানে 43-কে 47 দ্বারা গুণন করলে কত হবে? 2021। 21, এরপরে 4 আর 6 গুণন করলে এটা কত হবে? 24। 24, এবং এখানে কত? 30, 30। 30, এই যে সেম ডিজিটের নাম কত? 5। 5 এর পরে গুনতে গেলে কত আসে? 6। 5 6 কত? 30। এখানে 9 আর 1 গুণন করলে কত হবে? 9, 9, 9। বাট আমার এটা 90, 09 09, লিখতে 09 হবে, হবে। কারণ লাস্টে আমার ঘর নিতে হবে 2টা। কেন, সে আলোচনা পরে আসবে। আচ্ছা, এখানে কি সেম ডিজিটের নাম কি? 9। 9 এর 9, পরে গুনতে গেলে কত আসে? 10, 9 10 90 90। এটা কত হবে বলেন? 21, 21, 21 72, 72, 72। ফাইন। এটা কত হবে? 25 25, 25 আর 25। 42, 42, 42 আচ্ছা, উল্টা করে বলতেছেন নাকি? সোজা করে 30, বলেন। is a 30, এটা লাস্ট এটা হচ্ছে 25, 72, 30, 72। 30, 25, আচ্ছা, আচ্ছা, 72। বিষয়টা, প্রসেসটা কি রকম সেটা তো ধরতে পারছেন নাকি? জি স্যার, আচ্ছা, তো ভাইয়া যদি, আর একবার একটু বলবেন? হ্যাঁ বলবো, যদি এইরকম থাকে শর্তটা তাহলে এভাবে করব। আর একবারে যে লাস্ট ওয়ান দেখেন, এটা 75 75। এখানেও দেখেন ইউনিট ডিজিট দুইটার যোগফল 25, 10, বাকি দুইটা ডিজিট সেম। তো এখানে কি হবে? এই 5 আর 5 গুণন করলে 25, আর সেম ডিজিটের নাম কি এখানে? 7। 7। হ্যাঁ 7-এর পরে 56, গুনতে গেলে কত আসে? 8, 8। 7 8 8। 56। ওকে, আচ্ছা। মানে এবার ভাইয়া ভাইয়া আমি না এখানে বুঝছি যে হচ্ছে যে আপনি যে 5 × 5 = 25 করলেন, হ্যাঁ ওটা বুঝছি ভাইয়া, বাট এইখানটা এসে আমি বুঝতে পারতেছি না আসলে। আমি তো এখনো বোঝাই নেই, মানে কি কারণে এরকম হচ্ছে, কারণটা তো এখনো বলি নেই। ও শুধুমাত্র আচ্ছা, না মানে শুধুমাত্র আপনি, বলছি যে হ্যাঁ হ্যাঁ, সেম সেম ডিজিট যেটা হবে তার পরের ডিজিটের সাথে গুণন করব। যেমন এখানে সেম ডিজিট মানে কি? 7 না? জি জি জি, 7-এর পরে গুনতে গেলে কত আসে 8 বলেন? আসে। তো 8, সেই সেই 7 আর 8-এর গুণনফলটা এখানে লিখতে হবে। যেমন এখানে সেম ডিজিটটা কত? 8। 8-এর 8 পরে হ্যাঁ, গুনতে গেলে কত আসে? 9। 9 আসে। 8 আর 9 গুণন করলে কত? 5। আচ্ছা ভাইয়া, মানে হচ্ছে এখানে একটু বলবো কি ভাইয়া? বলেন। আচ্ছা মানে আপনি 5 × 5 = 25 করলেন, হ্যাঁ তারপর 8 আছে এখানে। তো 8 হচ্ছে ভাইয়া, 8 এর পরের ডিজিট হচ্ছে 9, হ্যাঁ তাহলে 9 × 5 করেছেন কি? না না, 9 into 9 8, ইন্টু 8, 9 ইন্টু 8 সেম ও ডিজিট আচ্ছা যেটা আচ্ছা, সেম সেটা করো। ডিজিটের ওপর বুঝছি ভাইয়া, আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা, এবার 3 নাম্বার স্টেপে কি ছিল? আমাদের উদ্দেশ্য জানার উদ্দেশ্য, কথা ছিল, যে এই যে গুণনটা আমরা শিখলাম, এইটা কি শুধুমাত্র একটু ভালো লাগার জন্য শিখলাম, নাকি এমনি এমনি দেখার জন্য শিখলাম? আসলে কি এর কোনো কাজ আছে কিনা দেখেন। খুবই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। তো প্রধান উদ্দেশ্যটা পরে বলি। দুইটা উদ্দেশ্যের মধ্যে প্রধান উদ্দেশ্যটা পরে বলি। একটা উদ্দেশ্য হচ্ছে
আপনি অনেক সময় কম্পিটিটিভ এক্সামে বা অঙ্ক করার সময় এরকম গুণন পেয়ে থাকেন, অনেক সময় পেয়ে থাকেন, কিন্তু খেয়াল করা হয় না। যদি খেয়াল করতে পারেন তো টাইম সেভ করতে পারবেন। দেখেন এখানে কি আছে, এই ইউনিট ডিজিট দুটোর যোগফল 10 না? 10 এবং স্যার। বাকি দুইটা ডিজিট কি সেম, সেম। সেম। তাহলে এখানে গুণনফলটা কি হওয়া উচিত? সেম ডিজিটটা কত? 7। 7-এর পরে গুনতে গেলে 56 কত? 56 56 আর কত? 21 21 20। এটা অনেক সময় আপনি অঙ্ক করার সময় এরকম সংখ্যা পেয়ে থাকেন, যদি খেয়াল করতে পারেন তো ভালো, আপনি গেইন করতে পারলেন। যার যদি খেয়াল না করেন তাহলে তো গেলই। ঠিক আছে, বিশেষ করে পরীক্ষাতে আসা অঙ্কের মধ্যে বেশি থাকে এরকম। কেন? কারণ ওই কম্পিটিটিভ এক্সামেই আসলে কোনো কিছু করার একটা সুযোগ সুবিধা থাকে। তো এটা প্রধান উদ্দেশ্য না, অনেক সময় এরকম সিস্টেমে থাকলে আমরা এই পদ্ধতিতে গুণন করে ফেলবো, সময় বাঁচবে। প্রধান উদ্দেশ্য যেটা এই গুণন দেখার, সেটা হচ্ছে এইখানে খেয়াল করেন, এটা কি 65 × 65 না? 65 জি × স্যার। 65 মানে কি আসলে? এটা এটা কি 65 এর 55 এর স্কোয়ার না? জি স্যার। এটা স্কোয়ার। আসলে কি 85 এর 85, স্কোয়ার 85 এর স্কোয়ার। জি স্যার। এইটা কি 75 এর 75 এর স্কোয়ার স্কোয়ার। আসলে আমরা ধীরে ধীরে বর্গের মধ্যে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা যেটা দিয়ে শুরু করলাম, দেখেন এই 65 এর বর্গটা আসলে কিভাবে করছি? এই যে 5 এর বর্গ কত? 25 25 25 এবং বাকি ডিজিট কত? 6। 6 6 এর পরে গুনতে গেলে কত 7 আসে? 6 7 আর 7 গুণন করলে কত? 42। এভাবেই তো করছি, তাই না? 85 এর বর্গটা স্যার। কিভাবে করছি? এই যে 5 এর বর্গ কত? 25 25 25 আর বাকি ডিজিটটা কত? 8। 8 এর 8 পরে গুনতে গেলে কত আসে? 9 9 আসে 8 9 72। 72 72 এটা কিভাবে করছি? এই যে 25 7-এর পরে গুনতে গেলে 8, 7 56 8 56। আমরা প্রথম শুরু করলাম 5 দিয়ে শেষ হওয়া সংখ্যা দিয়ে, যে সকল সংখ্যা 5 দিয়ে শেষ হচ্ছে সেইটা দিয়ে আর কি শুরু করলাম। আসেন বেশ কয়েকটা আগে প্র্যাকটিস করে নেই। 105 এটার বর্গ কি হওয়া উচিত? 5 এর বর্গ কত? 25 25। এরপরে এখানে কত আছে? 10। 10 এর 110 পরে গুনতে গেলে কত আসে? 11 11 11। 11 10 আর 11 গুণন 110 করলে কত? 110। 110 তার মানে 105 এর বর্গ কত হবে? 11,025। 25 995 বর্গটা কি হওয়া উচিত? 5 এর 25 বর্গ 25 25 এবং 99 এর পরে গুনতে গেলে কত আসে? 100 9900 190 99 এর 100 গুণন করলে কত? 9,900। 9,900 আচ্ছা, 45 এর বর্গ কি হওয়া উচিত? 5 এর বর্গ কত? 25 20 এবং 4 এর পরে গুনতে গেলে কত? 20 5 আর 5 এ 20। 145 এর বর্গ কি হওয়া উচিত? 5 এর 25 বর্গ কত? 25 25 আর 14 এর পরে গুনতে গেলে কত? 15 15। 14 আর 15 গুণন করলে কত? 210। এখন 210 আমি 1 সেকেন্ডে কেমনে লিখলাম? আপনারও তো 1 সেকেন্ডে বলার কথা ছিল। আপনাকে গত ক্লাসে প্রথম গুণনের ক্যালকুলেশন কি দেখাইছিলাম? ডাবলিং এন্ড হাবিং মেথড মনে আছে? জি স্যার। আচ্ছা, কি বলছিলাম? ডাবলিং এন্ড হাবিং মেথডটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় দুইটা কম্পোনেন্টের মধ্যে একটা যদি 5 দিয়ে 5 এর শেষ হয়, ঘর। মনে আছে? জি স্যার। আচ্ছা, এখন শুধু শিখলেই হবে না, এগুলো অ্যাপ্লাইও করতে হবে ধীরে আস্তে, এবং এগুলো মাথায় নিয়ে আসতে হবে। তো এখানে কিভাবে করতাম? এই 7-এর 15 দুগুণে 30 15 দুগুণে 30 30 অর্ধেক আর 7 আর আর এই কত? 14 এর 14 অর্ধেক কত? 7 7 এটা না? মনে আছে জি গত স্যার। ক্লাসের জি কথা? স্যার। জি স্যার জি জি স্যার। স্যার হ্যাঁ, তো এটা আমি অ্যাপ্লাই করছি, এটা তো আপনারও অ্যাপ্লাই করা উচিত ছিল, তাই না? আচ্ছা, 95 এর বর্গ কি হওয়া উচিত? 5 এর বর্গ 25 কত? 7225 25 25 আর 9 এর পরে গুনতে গেলে কত? 10। 10 90 9 10 90 90। 7225 কেন বললেন ভুলে? স্যার উপরে তো পড়ছিলাম হ্যাঁ, আচ্ছা ফাইন। ওকে, তাহলে এখন আমরা নিশ্চয়ই পারবো 5 দিয়ে শেষ হওয়া সংখ্যার বর্গ কিভাবে করতে হবে। এটা কিন্তু আমাদের অনেক লাগবে সামনে যখন লেকচার শিটে ঢুকবো। তো দেখেন এই যে উদ্দেশ্যটাও আমাদের জানা শেষ। ফাইনাল স্টেপটা কি? ব্যাখ্যা। এই যে এরকম ম্যাজিক্যাল পদ্ধতিতে হয়ে যাচ্ছে, যে এরকম হওয়ার কারণটা কি?
কি কারণে এরকম হলো, এবার আমরা ফাইনালি এর কারণটা জানবো। দেখেন, কারণটা জানতে গিয়ে আমরা একটা বর্গের নিয়ম শিখে ফেলবো। আমি আপনাকে পৃথিবীর যে কোনো সংখ্যার বর্গ শেখাবো, কিন্তু আমার কথা হচ্ছে পৃথিবীর যে কোনো সংখ্যার বর্গ আপনার কি দরকার আছে কিনা সেটা বলুন। দরকার আছে? নাই। আমি আপনাকে শেখাবো, আপনি যে কোনো সংখ্যার বর্গ করতে পারবেন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। যে কোনো সংখ্যার বর্গ করতে পারবেন, কিন্তু পৃথিবীর সকল সংখ্যার বর্গ অ্যাকচুয়ালি আপনার দরকার নাই। ঠিক আছে, এখন আপনার বলেন তো কত থেকে কত পর্যন্ত বর্গ জানা উচিত? 1 to 20, 1 to 20 খুবই কম। 1 to 20 দিয়ে অ্যাডভান্স ম্যাথ কমপ্লিট করতে পারবেন না। 1 to 100. 1 থেকে 100 পর্যন্ত জানা উচিত। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ যদি আপনি পারেন, তাহলে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যত অ্যাডভান্স পরীক্ষাই হোক, মানে ব্যাংকের যেরকম প্রশ্নই করুক না কেন, আপনি কভার করতে পারবেন যদি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ পারেন। আপনি কি জানেন যে 1 থেকে 100-র মধ্যে প্রায় 35 থেকে 40টা আপনার জানা আছে? আমি জানি আপনার জানা আছে, কিন্তু আপনার খবর আপনি জানেন না। দেখেন, আমি হিসাব করে দিই। বলেন তো, 1 থেকে 100-র মধ্যে শূন্য দিয়ে শেষ হয়েছে কয়টা সংখ্যা আছে? 10টা না? 10 দশকে 10টা। 10, 20, 30, জি স্যার। 40, এই সংখ্যাগুলোর বর্গ আপনি পারেন না? জি 60, স্যার। 70, 80, 90 জি, এগুলোর স্যার। বর্গ পারেন না? এগুলো জি, পারি স্যার। স্যার। পারি স্যার। আচ্ছা, তার মানে কি এই 10টা গেল। এবার 5 দিয়ে শেষ হওয়া সংখ্যা কয়টা আছে 1 থেকে 100-র মধ্যে? 10টা। 5 দিয়ে শেষ হওয়া সংখ্যা 1 থেকে 100-র মধ্যে কয়টা? 10টা। এই 10টাও তো জি আপনি স্যার। মাত্র শিখলেন। গেল কয়টা? 20টা। এবার দেখেন, 1 থেকে 20 পর্যন্ত মোটামুটি সবারই জানা আছে। 1 থেকে 20 পর্যন্ত না জানলেও 1 থেকে 15 পর্যন্ত কিন্তু কারোরই মিস হয় না। সবাই কিন্তু পারেন, পারেন না 1 থেকে 15 পর্যন্ত? জি, স্যার। মানে এটা ন্যাচারালি আপনি পারেন। মানে কেউ কেউ 20 পর্যন্তই পারে, আবার কেউ কেউ 15-16-তে গিয়ে একটু ঠেকে যায়, ধাক্কা দিলেই আর কি চলে যায় আর কি। মানে আমি ধরে নিচ্ছি জি যে আরো 15 থেকে 20টা আপনি পারেন। তাহলে অ্যাকচুয়ালি কয়টা হচ্ছে? 35 থেকে 40টা হচ্ছে না? আপনি কিন্তু 35 থেকে 40টা সংখ্যার বর্গ অলরেডি জানেন। ঠিক আছে, এখন বাকি থাকে কয়টা? 60 থেকে 65টা। এই 60 থেকে 65টা সংখ্যার বর্গ আমি আপনাকে বর্গের 3 থেকে 4টা নিয়ম শেখায় দিব, যেটা আপনার কাছে ভালো লাগে, বা কোন সংখ্যাগুলোর বর্গ কোন পদ্ধতিতে করা উচিত, কোন সংখ্যার বর্গ কোন পদ্ধতিতে করলে সুবিধা হবে, আমি সব ধরায় দিব। এখন আমরা বর্গ শিখি। তো আসেন, এবার এটার ব্যাখ্যাটা দিয়ে নিই আগে, যে এটা আসলে এরকম হলো কেন। এই ব্যাখ্যা দেখতে গিয়ে আমরা বর্গের একটা নিয়ম শিখে ফেলবো। আমি উদাহরণ হিসেবে 23 নিচ্ছি। ধরেন এই 23-এর বর্গ করব। খেয়াল করেন, এই 23-এর বর্গটা আমি কিভাবে করছি। 23-এর আশেপাশে শূন্য দিয়ে শেষ হয়েছে এরকম সংখ্যা কে আছে বলেন? 20। 20। উপরে অথবা নিচে যে কোনো এক জায়গায় লেখেন। এরকম 23-এর দুই পাশে দুটো দাগ দেন, দিয়ে মানে এখন তোলার দরকার নাই, রেকর্ড দেখে দেখে তুলেন, তাহলে এখন বোঝাটা ভালো হবে, খাতায় তোলাটাও ভালো হবে। এখন শুধু বোঝেন, 23-এর আশেপাশে শূন্য দিয়ে শেষ হচ্ছে এরকম সংখ্যা কে আছে? 20। 20। উপরে অথবা নিচে যে কোনো এক জায়গায় লিখলেই হবে। এবার দেখেন এ পাশে কি লিখেছি? 20। 20 লিখেছি। 23 থেকে কম না বেশি? কম। 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 উল্টা পাশে তার বিপরীতটা বেশি। লিখতে হবে। 3 কম লিখেছেন, এ পাশে 3 বেশি। বেশি লিখতে হবে। 26। 26। এখন এই দুটো নাম্বার গুণন করতে হবে। কেন, কি জন্য করতে হচ্ছে সবই বলবো, শুধু দেখতে থাকেন। এই দুটো গুণন করতে হবে। দেখেন, গুণনটা যাতে করে সহজে করতে পারি, সেই জন্যই শূন্য দিয়ে শেষ হওয়া সংখ্যা আমরা খুঁজেছিলাম। আপনি চাইলে এ পাশে 21ও লিখতে পারেন, কোনো সমস্যা নাই।
তো 2 কম লিখেছি, এ পাশে কি 2 বেশি বেশি লিখবো। লিখবে। এখন 21 কে 25 দিয়ে গুণন করা বেশি সহজ নাকি 20 কে 26 দিয়ে গুণন করা বেশি সহজ? 20 কে 26 এই কারণে আমি শূন্য দিয়ে শেষ হওয়ার সংখ্যা নিয়েছিলাম। ওকে, তাহলে এখন 20 কে 26 দিয়ে গুণন করা যে কথা, 26 কে 2 দিয়ে গুণন করা একই কথা। তো একই। 26 কে 2 দ্বারা গুণন করলে কত হয়? 52। 52 52 মানে কি 520। 20 ওই যে পেছনে জাস্ট কি একটা শূন্য শূন্য বসে বসায় দিলেই হয়ে গেল। এবার এখানে যে গ্যাপটা ছিল, গ্যাপটা কত বলেন তো? 3 3 সেই 3-এর বর্গটা যোগ করে দিই, কাজ শেষ। অর্থাৎ 23-এর বর্গ কত? 529। কেন কিভাবে হচ্ছে একটু পরে বলি, আগে 2-1টা করে নেই। এবার বলেন 24-এর আশেপাশে শূন্য দিয়ে শেষ হচ্ছে এরকম 20 সংখ্যা কে? 20 20 লিখলাম। এই পাশে কত লিখবো তাহলে? 28 28 28 না? জি কারণ স্যার। ও পাশে 4 কম লিখেছি, এ পাশে 4 বেশি লিখবো। বেশি লিখবে। জি স্যার। আচ্ছা, এই দুটো গুণন করলে কত হবে? 28 দুগুণে কত? 56। 56 56 মানে 560। এবার গ্যাপটা কত আছে এখানে? 4 4 এর বর্গটা 16 যোগ করো। 16 ফাইন, 576। 6 আচ্ছা, আরো একটা সংখ্যা বর্গ করে নেই, চলেন 25-এর বর্গ করি। 25-এর আশেপাশে শূন্য দিয়ে শেষ হচ্ছে এরকম সংখ্যা কে 20 আছে? 20 20। এই যে লিখলাম। এ পাশে কত লিখবো এখন? 30 30 30। ফাইন, এখন এই দুটো গুণন করলে কত হবে? 600 600 গ্যাপটা কত ছিল? 5 5 25 2 5-এর 25 বর্গ যোগ করব 25, 625। আচ্ছা, এখন এটার কারণ স্যার বুঝি। 25 কেন যোগ হলো? এই যে গ্যাপটা কত? 5, 5-এর হ্যাঁ, হ্যাঁ। বর্গ 25। আচ্ছা, মানে গ্যাপটাকে স্কোয়ার করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, গ্যাপের বর্গটা যোগ করে দিয়েছি। আসেন এখন একটু কারণ দেখি, যে কারণ আচ্ছা। এটা কি জন্য হচ্ছে। দেখেন এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কি লেখা যায়? দেখেন তো জি এখানে স্যার, আমি লেখা যায়। কোথাও জি ভুল স্যার। লেখছি কিনা এখানে? না, না, কোনো ভুল না না। ঠিক আছে, তাই না? কারণ কি মাইনাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে এটাই হবে। আচ্ছা, এইটুকু সমান সমান কি লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মানে কি? এ প্লাস a প্লাস b a মাইনাস b ডি ইন্টু এ মাইনাস ডি। ফাইন, এবং সব শেষে কি আছে? প্লাস প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। কাজ শেষ। দেখেন আমরা এখানে একটা সংখ্যা নিয়েছিলাম, তার নাম হচ্ছে এ। এ কে কি করছি? বর্গ করছি। এ হচ্ছে একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে কি করেছি? বর্গ। যখন এর বর্গ করেছি, খেয়াল করেন এখানে দেখেন কি করছি, এর সাথে যে কোনো একটা ডিফারেন্স যোগ করছি আমার ইচ্ছা মতো, যে কোনো একটা ডিফারেন্স, এবং ওই সেম ডিফারেন্সটাই দেখেন এর থেকে কি করছি? বিয়োগ করছি না? বাদ দিছি। জি স্যার। হ্যাঁ, দেখেন এর সাথে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ডিফারেন্স যোগ করছি, আবার ওই সেম ডিফারেন্সটা কি করছি? বিয়োগ করছি। বিয়োগ করছি। আর এ প্লাস ডি হয়েছে আর কি এ মাইনাস ডি। আমাদের এখানে এ মানে হচ্ছে 23। এই 23-এর বর্গ কিভাবে করছি? 23-এর সাথে যে কোনো একটা ডিফারেন্স যোগ করছি। 23-এর সাথে কত যোগ করছি? 3। 3 যোগ করে কত জি, স্যার। পাইছি? 26। 26 ওই সেম ডিফারেন্সটা এবার বিয়োগ করছে এখানে দেখেন, 23-এর 20 সাথে 3 বিয়োগ করলে কত হবে? 20। 20 এইটা হচ্ছে এ প্লাস ডি আর এটা কি? এ মাইনাস a ডি। মাইনাস b এবার দেখেন এই এ প্লাস ডি আর এ মাইনাস ডির মাঝখানে এটা কি চিহ্ন? গুণ গুণন। গুণন চিহ্ন। এই কারণে আমরা এই দুইটা কি করছি? গুণ করছি। গুণন করছি। এই দুটো গুণন করার কাহিনীটা হচ্ছে এই যে মাঝখানে গুণন চিহ্ন আছে বলে গুণন করছি। এখন দেখেন এই পর্যন্ত কাজ শেষ। জি স্যার। শেষ, এবং সেটা কত হইলো? 520। ফাইনালি এখানে লাস্টে কি ছিল? প্লাস ডি স্কোয়ার। প্লাস ডি স্কোয়ার মানে কি? এই যে এখানে যে ডিফারেন্সটা নিয়েছিলাম আমরা এ প্লাস ডি এ মাইনাস ডি, ওই ডিফারেন্সের বর্গটা যোগ না ফাইনালি? জি তো স্যার। আমাদের এখানে ডিফারেন্স কত ছিল? 3। সেই 3-এর বর্গটা যোগ 3-এর বর্গ কত? 9। এই যে 9 যোগ করেছি। বলেন ব্যাখ্যাটা কি বুঝতে পারলেন? জি স্যার। স্যার।
সবাই কারণটা বুঝতে পেরেছেন যে কি কারণে এরকম হলো? জি ভাইয়া। আচ্ছা, এবার বাকিগুলো তো এরকম হয়েছে। এই যে এটা কি 24 প্লাস 24 প্লাস 4, সেটা হয়েছে কত? 28। আর এটা কি 24 মাইনাস 4, এটা এটা হচ্ছে কি এ প্লাস ডি, আর এটা কি এ A মাইনাস minus ডি। D, এই দুইটা গুণন, গুণনফলের সাথে কি ডিফারেন্স যেটা ছিল তার Square. বর্গমূল। ওকে, ক্লিয়ার সবাই জি স্যার, জি ব্যাপারটা? স্যার, জি স্যার। এখন এখানে আসেন, এর সাথে ওইটার কি সম্পর্ক? ওই যে যেটার ব্যাখ্যা দেখার কথা ছিল সেটা একটু খুঁজি। খেয়াল করে দেখেন, এটা তো 23-এর বর্গ ছিল। 23-এর বর্গ মানে কি? 23-এর সাথে কত গুণন? 23 গুণন। এটা কি ছিল? 24-এর বর্গ। 24-এর বর্গ মানে 24-এর সাথে কত 24-এর সাথে গুণন? 24 24 গুণ, 24 গুণ। 24-এর সাথে 24 গুণন। এই যে লাস্টে এটা 25-এর বর্গ ছিল। 25-এর বর্গ মানে কি? 25-এর সাথে 25 এর সাথে 25 25 গুণ। 25 গুণ। এবার একটু খেয়াল করে দেখেন দরদ দিয়ে। দেখেন এই যে এই দুটো ডিজিটের যোগফল কি 10 হয়? না, না ভাইয়া, 9 হয়, 10, 6 হয়। 6 হয়। এই দুটোর যোগফল কিন্তু 10 হয় না। দেখেন আর বাকি দুইটা ডিজিট কি? সেম। যখন ইউনিট ডিজিট দুটোর যোগফল 10 হচ্ছে না, তখন দেখেন দুইয়ের ঘরের সংখ্যার সাথে দুইয়ের ঘরের সংখ্যায় আমরা গুণন করছি না? 20 জি কি স্যার, 3-এর ঘরের সংখ্যা? না, দুইয়ের ঘরের সংখ্যা। 26 কার ঘরের সংখ্যা? 2 গুণ, দুইয়ের ঘরের সংখ্যা। সহজ কথায়, যে ঘরের সাথে ওই ঘরের সংখ্যায় কি হয়েছে? গুণ গুণন হয়েছে। হয়েছে। আরাম করে ধীরে আস্তে বোঝেন। আবার দেখেন এখানে 24-এর সাথে 24 যখন গুণন করতেছি, এই 4 আর 4 যোগ করলে কি যোগফল 10 হয়? না, 8, না, যোগফল কিন্তু 10 হয় না। বাকি দুটো ডিজিট সেম। যখন যোগফল 10 হচ্ছে না, তখন দেখেন দুইয়ের ঘরের সংখ্যার সাথে তার ঘরের সংখ্যাই কিন্তু এখানেও গুণন হচ্ছে। মানে যে ঘরের সাথে ওই ঘরের সংখ্যাই কি হচ্ছে? গুণন হচ্ছে। এবার লাস্টে দেখেন 25-এর সাথে 25 যখন গুণন করতেছি, এখানে কি ইউনিট ডিজিট দুটোর যোগফল 10 হয়? জি জি স্যার, স্যার। ইয়েস, 10 হয়। যখন দেখেন ইউনিট ডিজিট দুটোর যোগফল 10 হয় এবং বাকি দুটো ডিজিট যখন সেম থাকে, তখন দেখেন এখানে ঘটনাটা কি ঘটেছে? দুইয়ের ঘরের সাথে ঠিক তার পরের ঘরের সংখ্যাটা গুণন হয়েছে না? জি স্যার, দুইয়ের ঘরের সাথে ঠিক তার পরের ঘরের পরের সংখ্যা। ঘর, ওই যে 20-এর সাথে কত গুণন হয়েছে? 30। 30, ঠিক তার পরের ঘরের সংখ্যা। ডিফারেন্স এই কারণেই তো, 10 হলেই তো পরের ঘরে যাবে। অ্যাকচুয়ালি এখানে কি 20 আর 30 গুণন করে কত পাইছি? 600। 600। 600, এরপরে যে গ্যাপ ছিল ডিফারেন্স, সেই 5, ডিফারেন্সের বর্গটা কি স্কোয়ার, করছি? যোগ করছি। 25। আসলে কি, আসলে এটা কি এই 25 হচ্ছে 20-এর ঘরের সংখ্যা বা দুইয়ের ঘরের সংখ্যা। মানে 20 গুণন 30 কত? 600। আর এই যে 5 আর 5 গুণন করে এখানে যোগ করছি, তাই না? এই কাজটাই তো হয়েছে। জি স্যার, এইবার একটু প্রিভিয়াস পেজে চলে যান। এইখানে দেখেন আপনি কি করে আসছেন। এখন দেখেন এইখানে দেখেন, এটা কি 70-এর ঘরের সংখ্যা না? জি স্যার, তার মানে কত গুণন করব? 70 গুণন 80। কত 80, গুণন করব? 70 গুণ 70 80, গুণন 80। 70 আর 80 গুণন করলে কত বলেন? 5600, 70 আর 80 গুণন করলে কত? 5600 না? জি স্যার, আচ্ছা, এর সাথে কত যোগ করতে হবে? এই যে 8 দুগুণে 8 16, দুগুণে 16। আপনি তো এখানে তাই করলেন। এই যে জি এখানে তো স্যার, তাই করেছিলেন। এই যে 5 5-এ 25 যোগ 25, করেছিলেন। তো দেখেন ওখানের কারণটা এখন বুঝতে পেরেছেন যে 8 দুগুণে 16 যোগ করলে কত হচ্ছে? 5616। বলেন এটা কার সাথে কি গুণন করছি? প্রথমে 40-এর সাথে কত গুণন করছি? 50, 50। 40 আর 50 গুণন করলে কত? 2500, তো 40 আর 50 গুণন করলে 2500। না না না, 250 স্যার, তাড়াহুড়ো করে অ্যান্সার দেন কেন? হিসাব করে অ্যান্সার দেন। 2000, এটা 2000। সে 2000-এর সাথে কত গুণন করব? 3 সাথে 21, 21। এটা কি করছিলাম? 50 গুণন 60, 60, 60 কত? 3000। 3000, তার 3000, সাথে যোগ কত? 4 24, 6 24। 24, এখন কি কারণটা বুঝতে পারছেন যে জি এখানে স্যার, আসলে কি হয়েছিল? এখানে দেখেন এই যে লাস্টে আমি বলছিলাম যে দুই ঘর কেন নিতে হয়, কেন দুই ঘর নিতে হয়। এটা আসলে কি 90-এর সাথে যখন আমি 100 গুণন করতেছি,
তখন তো সেটা 9000 হচ্ছে, যে 9000 হয়ে পরের যাচ্ছে। পরের জি, স্টেপে স্যার। কি ঘর কয়টা? দুইটা। দুইটা না? দুটো। ঠিক আছে, এই হচ্ছে কারণ। জি। এবার এখানে আমাদের, এখন আমি ফাইনালি শুরু থেকে আরেকবার বলছি, এই যে আমি স্পেশাল মাল্টিপ্লিকেশন হেডলাইন দিয়েছি, এই গুণনের অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য আমাদের একটাই ছিল। উদ্দেশ্য দুইটা, আর একটা উদ্দেশ্য সেটা আসলে শক্তিশালী উদ্দেশ্য না, ওটা অনেক সময় আমরা অঙ্কের মধ্যে পাবো, অনেক সময় পাবো না, না পাইলে তো আর কিছু না। আর যদি পাই, তাহলে আমরা যদি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি সময় বাঁচবে, ট্রিক্স অ্যাপ্লাই করতে না পারলে সময় বাঁচবে না। মূল উদ্দেশ্য ছিল যে 5 দিয়ে শেষ হওয়া সংখ্যার বর্গটা আসলে কিভাবে করতে হয়, সেইটা আসলে আমরা এখান থেকে দেখার চেষ্টা করেছি, এবং সেটা ধাপে ধাপে ব্যাখ্যা সহ A to Z সব দেখেছি। সবকিছু কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবার চলে যাচ্ছি আরো ইম্পর্টেন্ট, মানে যত সামনে যাব তত ইম্পর্টেন্ট, সেটা তো বলছি। স্কোয়ারিং নাম্বার close to base 100। স্কোয়ারিং নাম্বার ক্লোজ টু বেস 100 মানে 100 বেস ধরে বর্গ কিভাবে করব সেটা। আচ্ছা, আগের মতো আগে প্যাটার্ন দেখি, তারপরে ধীরে আস্তে আমরা সবই বুঝবো। 96 এই সংখ্যাটার বর্গ করছি, দেখেন খেয়াল করেন, বলেন এই 96 100 থেকে কত বেশি বা কম? 4 কম। 4 4 কম। কম। 4 কম, ফাইন। যত কম হয় বর্গের প্রথম পার্ট, তার থেকে আরো 4 কম। এইটা যেহেতু 100 থেকে 4 কম, তাহলে বর্গের প্রথম পার্ট হবে এই 96 থেকে 4 কমালে যত হয় তত। তো 96 থেকে 4 কমালে কত হবে? 92। 90। আবার বলছি, খেয়াল করে শোনেন। প্রথমে আপনাকে বললাম যে এই 96 100 থেকে কত কম, আপনি বললেন 96 4 কম। 100 থেকে 4 কম। তাহলে বর্গের প্রথম পার্ট হবে এই 96 থেকে 4 কমালে যত হয় তত। 96 থেকে 4 কমালে কত হয়? 92। 92। এবার লাস্ট পার্ট হচ্ছে 100 থেকে এটা যত কম ছিল তত এর বর্গ জাস্ট পেছনে বসে যাবে। 100 থেকে কত কম ছিল? 4 16। কম, 4 কম। 4 এর বর্গ 16, অর্থাৎ 96 এর বর্গ হচ্ছে 9216। কেন, কিভাবে হলো, কত দূর পর্যন্ত করা যাবে, এটা কি শুধু 9 এর ঘরের সংখ্যার জন্য, ইত্যাদি এইসব প্রশ্ন আপনার সিনিয়র ভাই বোনেরা অনেক আগে করে গেছে। সো আপাতত দেখতে থাকেন, ধাপে ধাপে সব আলোচনা চলে আসবে। ঠিক আছে, নেক্সট আরো একটা সংখ্যা নিচ্ছি, 95। এইটা 100 থেকে কত কম? 5 কম। 5 5 কম। 5 কম। তাহলে 90। বর্গের প্রথম পার্ট কত হবে? 90 90। 90, ফাইন। লাস্ট পার্ট 25 20। আপনি অলরেডি এইটা 3টা নিয়মে পারেন। আর একটা নিয়ম কি, ওই যে 5 দিয়ে শেষ হওয়া 5 সংখ্যা, দিয়ে শেষ হওয়া 5 দিয়ে শেষ হওয়া সংখ্যার বর্গ কত? এই যে 25, আর 25, 9 10 90 90। আর এক ভাবে পারেন এইভাবে, এই যে দুই পাশে দাগ দিয়ে, এই পাশে 90, এ পাশে কত? 100। 100 100 গুণন করলে 9000, গ্যাপ কত? 5। 5। 20। তাই না? অলরেডি আপনি এটা 3 ভাবে পারেন। তো যাই হোক, সামনে আর একটু আগাই। 94 স্কোয়ার, এইটা 100 থেকে কত কম? 6 কম। 6 কম। তাহলে বর্গের প্রথম পার্ট কি হবে? আরো 6 কমাতে হবে। 88। 88। 88 ফাইন। 96 থেকে 6, 94 থেকে 6 কমালে যেটা হয় সেটা, প্রথমে 4 কমাই 90, আরো 2 কমাই 88, এবং লাস্ট পার্ট কত হবে? 36। 16 কেন এই 4 এর বর্গ করতেছেন কেন? কত কম ছিল? 36 হবে 36 36। কত? 6 কম ছিল না? 6 এর জি। বর্গ কত? 36। আচ্ছা, আরো দুই একটা করি। 93 স্কোয়ার, এটা 100 থেকে কত কম? 7 7। কম। 7 কম 7 কম। তাহলে প্রথম পার্ট হবে 93 80 থেকে 7 কমাইলে যত হয় তত। 86। 86। আচ্ছা, ধীরে আস্তে কমান, প্রথমে 3 কমান,
93 থেকে 3 কমাইলে 90, আরো 4 কমালে এভাবে কমাবে। 86 যদি ওইভাবে কমাইতে কষ্ট হয় এভাবে কমাবে। এবং 100 থেকে এটা কত কম ছিল? 49 49 7 এর বর্গ 49। আসেন একটু ব্যাখ্যা দেখে আসি যে এরকম হওয়ার কারণ কি ভাই, এরকম হচ্ছে কেন। আসি একটু কারণটা দেখে আসি। এই 96 নিয়ে দেখাচ্ছি, 96 স্কোয়ার, এটাকে নিশ্চয়ই 100 মাইনাস 4 হোল স্কোয়ার লেখা যাবে, তাই না? জি স্যার জি স্যার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার Plus three minus into 2ab plus b square 2 into 100 into এ 4 বি plus প্লাস 4 square. বি স্কোয়ার। আচ্ছা, এবার এই দুইটা পার্ট থেকে 100 কমন নিচ্ছি শুধু। এখানে 100 কয়টা ছিল? দুইটা। দুইটা দুইটা তাহলে থাকবে কয়টা? একটা একটা। 2 minus ইন্টু 1 4, plus ঠিক আছে না? জি জি স্যার কাজও শেষ। দেখেন, আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই 96 100 থেকে কত কম। আপনি অ্যান্সার দিয়েছিলেন এই 96 100 থেকে 4 কম, তাই 4 কম। দিয়েছিলেন অ্যান্সার? জি আচ্ছা, আর লেখার সময় আমি কি করছিলাম? ওই 96 থেকে আরো একটা 4 কম লিখেছিলাম। মানে 100 থেকে আলটিমেটলি কয়টা 4 কমলো? দুইটা প্রথমে আপনাকে প্রশ্ন করলাম যে 96 100 থেকে কত কম? 4 আপনি বললেন 96 100 থেকে 4 কম। 4 কম ঠিক আছে, আপনি এটা বললেন। এরপরে আমি লেখার সময় কি করলাম? সেই 96 থেকে আরো একটা 4 4 কমাইলাম। অর্থাৎ অর্থাৎ 100 থেকে আমি আর আপনি দুইজন মিলে 100 থেকে আমি আর আপনি দুইজন মিলে কয়টা 4 কমাইছি? দুইটা 4 দুইটা 4 কমাইছি। এই যে সেই 2 ইন্টু 4। আপনাকে বলেছিলাম যে 95 100 থেকে কত কম? আপনি পাঁচ বলছিলেন কম। 5 কম। আর লেখার সময় আমি আরো একটা 5 কম লিখছি, মানে স্যার। 100 থেকে দুইটা 5 দুইজন মিলে কমাইছি, তাই না? জি স্যার তো অনুরূপভাবে এখানেও 100 থেকে দুইটা 4 কমাইছি, এই যে সেটা দেখা যাচ্ছে। তো 100 থেকে দুইটা 4 কমানোর পরে ফলাফলটা কত হয়েছিল? 92 92। সেই 92 এর সাথে এখানে কত গুণন আছে? 100 মানে 100 গুণন আছে, মানে পেছনে কয়টা শূন্য আসবে? দুইটা শূন্য দুইটা এই দুইটা শূন্য আসার অর্থ হচ্ছে দুইটা প্লেস তৈরি হলো, দুইটা পজিশন তৈরি হলো, দুইটা অবস্থান তৈরি হলো, দুইটা আসন তৈরি হলো। দেখেন, এই পর্যন্ত কাজ শেষ। শেষ তো নাকি? জি স্যার জি স্যার লাস্টে আর কি বাকি আছে? 4 4 square স্কয়ার 100-র সাথে যে ডেভিয়েশন ছিল তার বর্গটা যোগ। তো 100-র সাথে ডেভিয়েশন কত ছিল? 4, 4 এর বর্গটা এখানে যোগ না? যোগ জি তো এইভাবেই করতে হয় নাকি? জি জি স্যার তাহলে কি হয়? এই যে 92 আর এই যে দুইটা প্লেস, দুইটা চেয়ারে এই দুইজন কি হচ্ছে? বসাই দিলাম বসিয়ে দিচ্ছে। এই কারণে আমি এই যে লাস্টে দুইটা করে ঘর দিচ্ছি। খেয়াল করতে পারছেন? এখন কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার 97 স্কোয়ার, 100 থেকে এটা কত কম? 3 কম তাহলে প্রথম পার্ট কি হওয়া উচিত? 94 কম রাখতে হবে 94। জি স্যার এবং 9 100 থেকে কত কম ছিল? 3 কম। 3 এখন কম 3-এর Zero বর্গ কত? 9 9 0 9 9। হবে স্যার 0 9 হ্যাঁ, 3-এর বর্গ 9, 9-এর মধ্যে ডিজিট তো একটা, কিন্তু আমার জি, এখানে চেয়ার কয়টা আছে? দুইটা দুইটা চেয়ার ফাঁকা তো দুইটা চেয়ার আছে, দুইটা চেয়ারে একজনকে কেমনে বসাবো? 0 0 দিব 9 দিব হ্যাঁ, 98 স্কোয়ার, 100 থেকে কত কম এটা? দুই 2 কম। কম। তাহলে প্রথম পার্ট 94 96 96। ধীরে আসতে বললেন, 04 তাড়াহুড়ো করে বলবেন না। 04 এরপরে লাস্টে কত? 04। 04 হ্যাঁ, 99 স্কোয়ার, এটা কত? 1 কম 98 হবে কত কম? 100 থেকে 1 এক কম। 1 কম কম তাহলে 98 ফার্স্ট হবে পার্ট কত হবে? 8 98। এবং লাস্ট পার্ট কত হবে? 01 01 ফাইন। 104 স্কোয়ার,
এবার তো কি বেশি না 100 থেকে? জি স্যার বেশি 4 বেশি আচ্ছা, কত বেশি? 4 বেশি 4 বেশি বেশি হলে বাড়ায় দিবেন, কম থাকলে কমায় দিবেন, বেশি কমায় থাকলে দিবেন, বাড়ায় দিবেন। বাড়ায় দিবেন। সহজ কথায় মনে রাখবেন, তেলের মাথায় তেল দেওয়া, মানে যার আছে তারে আরো দেওয়া, আরো আর দেন। যার নাই তার কাছ থেকে আরো নেওয়া। ডিডাকশন এ- করা। এ তো হ্যাঁ, তো এর আছে, এর কি 100 থেকে বেশি আছে না, জি ওরে স্যার আরো 108 বেশি দিব, 108 108, এবং বাকি কাজ 8 আগের হলো। মতো। 50 16, 109 এর বর্গ, 100 থেকে এটা কত বেশি? 9 9 বেশি তাহলে ফার্স্ট পার্ট কত হবে? 1018 118। 118 সরি ফার্স্ট পার্ট কত হবে? 118। 158 এবং লাস্ট পার্ট কি হবে? 81 81 কাজ শেষ। এখন দেখি যে বেশি হলে বাড়ায় দিব কেন। ধরেন এইটা যদি 96 না হয়ে 104 হতো, এইটা, তখন এখানে কি চিহ্ন দিতাম? প্লাস প্লাস চিহ্ন এখানে প্লাস দিতাম, এখানেও প্লাস আসতো, এখানেও প্লাস আসতো, প্লাস তার আসতো। মানে কি দুইবার করে বেড়ে গেল না? এখন জি স্যার কাহিনীটা বুঝতে পেরেছেন যে বেশি থাকলে কেন বাড়াইতে হবে? জি জি স্যার আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এইভাবে কত দূর করা যাবে? কত দূর পর্যন্ত এমনি করতে পারবো? যত দূর পর্যন্ত আপনার ক্যাপাসিটি আছে আপনি তত দূর পর্যন্ত করতে পারবেন। এখন কথা হচ্ছে, ক্যাপাসিটি আবার কি জিনিস, কাকে আমি ক্যাপাসিটি বোঝাচ্ছি? একটু পরে বুঝতে পারবেন যে ক্যাপাসিটি আসলে কি, আর কাকে আমি ক্যাপাসিটি বোঝাচ্ছিলাম, একটু পরেই বুঝতে পারবেন। তো চলেন আরো কিছু সংখ্যা করি। 89 স্কোয়ার, এই সংখ্যাটা 100 থেকে কত কম? 11 11 কম 11 কম। তাহলে ফার্স্ট পার্ট কি হওয়া উচিত? এই 11 সংখ্যাটা কম থেকে 11 কম আরো হওয়া 11 উচিত। কমাইতে হবে 78 তো তো এটা 78 থেকে প্রথমে 10 কমান 79, আরো 1 কমান 78। 8 এবার লাস্টে কি আসবে যেন? 11 এর 11 বর্গ। স্কোয়ার 121 11 এর বর্গ কত? 121 121 এর ডিজিট কয়টা? তিনটা 3টা 3টা 7 চেয়ার আছে কয়টা এখানে? 2টা 2টা 2 চেয়ারে 3 জন রে কেমনে বসাবো? তাই এটার সাথে 1 যোগ করে দিন একজনের মাথায় নিতে হবে, তাছাড়া আর কি করবেন বলেন? জি স্যার চেয়ার তো দুইটাই, বসাইতে হবে 3 জনকে 2 চেয়ারে, অবশ্যই একজনকে কি মাথায় নিতে হবে না? জি এই যে একজনের মাথায় নিলাম। আসলে কি হলো? ওই 8 আর 1 7921 7921। ঠিক আছে, 88 স্কোয়ার, 100 থেকে কত কম? 12। 12 কম তাহলে প্রথম পার্ট কি হবে? আরো 88 12 থেকে 12 কমাইতে হবে কমাইতে হবে। 88 থেকে 10 কমাইলে 76 78, আরো 2 কমাইলে 76। 6 6 হবে এবং 12 এর বর্গ কত? 100। 144 এখন চেয়ার তো আছে আমাদের 2টা, 2 চেয়ারে 3 জনকে কেমনে বসাবো? একজনকে একজনকে মাথায় মাথায় নিতে হবে। 7 কত 7 হবে 4 আসলে? 7 7 4 এগুলোকে কি বলা হয়? পারফেক্ট স্কোয়ার নাম্বার না এগুলো? জি স্যার জি বর্গ করে যা পাওয়া যায় সেগুলোকে কি বলা হয়? পারফেক্ট স্কোয়ার নাম্বার। পারফেক্ট স্কোয়ার নাম্বার পৃথিবীতে একমাত্র এই একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার যার গঠনটা এইরকম। 7 4 2008 ক্যাট 2008 এই কোশ্চেনটা এসেছিল। হাউ মেনি পারফেক্ট স্কোয়ার নাম্বার is are in the form of A, B, B. এটা ক্যাটের কোশ্চেন। ক্যাট কি? ক্যাট মানে কি? বিড়াল? না একটা এক্সামে এই ক্যাট মানে কি? এটা টায়ার কোথায় কোম্পানির নাম কোথায় হয়? ও হ্যাঁ, টায়ার কোম্পানিও তো আছে ক্যাট, তাই না? জি কোথায় হয় এটা? দেখেন, ওয়ার্ল্ড এর কঠিন পরীক্ষা কোনটা? MIT।
এমআইটি আর এই ক্যাট একই রকম পরীক্ষা, মানে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে কঠিন পরীক্ষাতে আসা প্রশ্ন এটা। এই প্রশ্নটাও অনেক কঠিন প্রশ্ন যদি উত্তর না জানি। তো উত্তর জানার, কঠিন প্রশ্ন কাকে বলা হয়? কঠিন মানে হচ্ছে যে জানি অঙ্ক না। সমাধান করতে 15-16 পেজ লাগে সেটা না। যে অঙ্ক আপনি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারলে 5 সেকেন্ড, ট্রিক্স অ্যাপ্লাই না করতে পারলে 5 ঘন্টায়ও কাজ হবে না, সেগুলোকে বলা হয় ট্রিকি অঙ্ক। আমাদের দেশে আইবিএ তে আসে এরকম কোশ্চেন। আইবি এর সব কোশ্চেন আছে শিটে, আমরা দেখবো যখন সমাধান করা হয় তখন দেখবো। তো এটা ক্যাটের কোশ্চেন ছিল যে পৃথিবীতে কতটি পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে যার প্রথম 2টা ডিজিট একরকম, পরের 2টা ডিজিটও একরকম? কয়টা নাম্বার আছে? এই একটাই। একটি অ্যান্সার কত? 1। ওয়ান গুগলে সার্চ দিয়ে দেখেন ক্যাট 2008 এর অল কোশ্চেন পেয়ে যাবেন। তো 7744, যদিও এটা আমি এখন আমার এটা আলোচনার বিষয় না, আমি এটা সামনে পেয়ে গেলাম তাই আর কি বলে রাখলাম। পারফেক্ট স্কোয়ার নাম্বার যখন আমরা পড়ব তখন এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা শিখে ফেলবো। এই প্রশ্নটার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যে আমরা শিখবো, বাট এটা হয়ে যাবে। তো যাই হোক, চলেন পরের সংখ্যাগুলো দেখি। 82 স্কোয়ার, এটা 100 থেকে কত কম? 18 18 18। তাহলে ফার্স্ট পার্ট কি হবে? 82 আরো 18 থেকে কমাই। 18 কমাইতে হবে। তো 18 কমাইতে কষ্ট হইলে এক কাজ করেন, 66 এক কাজ করেন, প্রথমে ই করেন, 64 20 কমায় দেন। হুম। 20 কমায় দিলে কত হবে? 62। এরপরে 2 বেশি কমাইছেন, 2 ফেরত দেন। 60 64 ঠিক আছে? 18 কমাইতে কষ্ট হলে 82 থেকে 20 কমায় দেন। 20 কমাইলে কত? 62। 2 বেশি কমাইছি, 2 ফেরত দিলাম, 64। 168। আচ্ছা, এবার লাস্টে কি হবে? 18 এর বর্গ। 18 এর বর্গ কত? এইটাকেই আমি ক্যাপাসিটি বলতেছিলাম। হুম। যার 18 এর বর্গ জানা আছে তার ক্যাপাসিটি আছে, যার 18 এর বর্গ জানা নাই তার ক্যাপাসিটি নেই। 18 এর বর্গ কত? 324 324। এখানে কি আসবে লাস্টে? 324। তো অ্যান্সার কত হবে? 67। 724 আচ্ছা, এই ক্যাপাসিটিও আমি আপনাকে তৈরি করে দিব, রেডি করে দিব, চিন্তার কোনো কারণ নাই, সবই হয়ে যাবে। তো এইভাবে আপনি যতদূর খুশি ততদূর যেতে পারবেন। তো এবার আমরা সেকেন্ড ইয়েতে যাচ্ছি। এতক্ষণ দেখেন আমরা দেখলাম স্কোয়ারিং নাম্বার ক্লোজ টু বেস 100। 100 এর পেছনে শূন্য 2টা ছিল, দ্যাটস ওয়াই দ্বিতীয় ভাগে আমাদের শেষে কয়টা ঘর নেওয়ার রাইট ছিল? দুইটা 2টা দুইটা ঘর ঘর। নেবার রাইট ছিল। এবার আমি যদি বলি স্কোয়ারিং নাম্বার ক্লোজ টু বেস 10, তাহলে কি হবে বলেন? স্কোয়ারিং নাম্বার ক্লোজ টু বেস 10। এখানে 10 এর পেছনে শূন্য কয়টা? একটা একটি একটা। এখনো ঘর নেবার রাইটস হবে আমাদের একটা। দেখেন একটা 8 স্কোয়ার। এই 8 10 থেকে কত কম? 2 দুই কম। দুইটা তাহলে বর্গের প্রথম পার্ট কি হবে? 8 থেকে 2 কমালে 6 যত হয় তত। 6 2 হয়। 2 4 এবং লাস্ট পার্ট কি হবে? লাস্টে এখন চেয়ার কয়টা? একটা চাই একটা চেয়ার, একটা আসন। সেখানে কি, এই যে 2 কম ছিল, 2 এর বর্গ কত? 4। 4 এই কারণেই তো 8 এর বর্গ 64। 9 স্কোয়ার, 10 থেকে কত কম? 1 এক কম। কম। তাহলে প্রথম পার্ট আট। কত হবে? 9 থেকে 8 1 কমালে যত হয় তত 8। এবং লাস্ট পার্ট কত এক। হবে? 1 এর বর্গ 1 1। 11 স্কোয়ার, 10 থেকে কত এক বেশি। বেশি? এক এক বেশি বেশি। 12 তাহলে হবে বেশি হলে কি বাড়ায় দিতে হয় না? জি স্যার জি এক এবং লাস্ট পার্ট কি হবে? 1 বেশি ছিল, 1 এর বর্গ 1 1। 12 স্কোয়ার, 10 দুই থেকে বেশি। কত বেশি? 2 2 বেশি বেশি তাহলে প্রথম পার্ট কি 14 হবে? 14 14 আর 2 স্কয়ার 14, তাই না? এবং লাস্ট পার্ট কি হবে? 4 হবে। দেখেন কত সহজ। 13 স্কোয়ার, 10 থেকে কত বেশি? 3 তিন বেশি। বেশি। তাহলে 16 প্রথম পার্ট 16 কত? হবে, 9 সেকেন্ড নয়। পার্ট 9 হবে। 14 স্কোয়ার, 4 বেশি 18 হবে 4 বেশি 18 18 হবে। লাস্ট 18 পার্ট
ছয়, 4 এর বর্গ 16। 16 ষোলো 16তে ডিজিট কয়টা? দুইটা বসাতে দুইটা। পারবো একটা। কিন্তু 8 এখন এর উপরে চেয়ার এক তো হবে। একটা। 8 এর সাথে 1 যোগ হবে। 8 এর উপরে 1 হবে স্যার। হ্যাঁ, তো আপনাদের তো ভালোই পারেন। 196, 6 তাই না? জি। 19 স্কোয়ার 10 থেকে কত বেশি? 9 বেশি 9 বেশি। 9 বেশি। তাহলে প্রথম পার্ট 28, কত হবে? 28 হবে 28 28, লাস্ট পার্ট কি হবে? 1, 9 এর বর্গ 81 81, এরকম না? জি। জি স্যার। জি স্যার 361, তাহলে কত? 1 6 6 3 3 এভাবেই চলতে থাকবে। আচ্ছা, এখানে একটু কথা আছে, আসেন এখন কিছু কথাবার্তা বলি। প্রথম কথা হচ্ছে, এই সংখ্যাগুলোকে এভাবে না করলেও হতো, তাই না? এভাবে যে করতেছি, কষ্ট যে হচ্ছে বিষয়টা তা না, আপনি চাইলে এইভাবেও করতে পারতেন, তাই না? 12 এর জি স্যার। আশেপাশে শূন্য দিয়ে শেষ হয় এরকম 10, সংখ্যাকে 10 10, উপরে অথবা নিচে এক জায়গায় লিখলাম, তো এই পাশে কত লিখবো? 14 14, 2 কম লিখেছি, তো 2 বেশি। 140, দুইটা গুণন করলে 140। 40, ডিফারেন্স দুই কত ছিল? স্কয়ার, 2, 2 4 যোগ করব 4, 144, 140। চাইলে আমরা এভাবেও করতে পারতাম। এই আচ্ছা, বস। এই নিয়মে, আচ্ছা এই যে যতগুলো নিয়ম শিখতেছি এগুলো একটাও ভালো লাগবে না লাস্ট রুলটা যখন দেখবো, মানে লাস্টেরটা সবচেয়ে বেশি সহজ। ঠিক আছে, সে লাস্টেরটা পর্যন্ত যাই আগে। তো আপাতত আপনি মনে করিয়েন না যে ভিডিও আলাদের মতো বলতেছি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেরকম ভাবে কোনো ফাঁকি দিচ্ছি না। সত্যি লাস্টের নিয়মটা বেশি সহজ। আপনার কাছে মনে হবে যে এই নিয়মেই তো করি তাহলে সব, হ্যাঁ আপনি চাইলে ওই নিয়মেও করতে পারবেন। তো ওই নিয়মে পরে যাব, এবং ওইটা এই কারণেই লাস্টে রাখছি, যাতে এইগুলো শেখেন আর কি। এখন দেখেন, এই রুলে কোন সংখ্যাগুলো করা উচিত হবে? যে কোনো সংখ্যা করলে হবে এই রুলে, তবে কোন সংখ্যাগুলো করলে বেশি সুবিধাজনক হয়? শূন্য দিয়ে শেষ হওয়া সংখ্যার আশেপাশে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে এই নিয়মে করলে বেশি সুবিধা হয়। শূন্য দিয়ে শেষ হওয়া সংখ্যার আশেপাশে মানে, যেমন 19, 19-এর আশেপাশে শূন্য দিয়ে শেষ হচ্ছে এরকম সংখ্যাকে 20। 20 20, তো এপাশে কত লিখবো? 21, 21 একটু যোগ করে হিসাব করে দেখে শুনে বলবেন। আচ্ছা সরি কত? এপাশে বেশি লিখছি না? জি জি হ্যাঁ তাহলে এপাশে কি আবার বেশি কম লিখবো? লিখতে হবে। কম। এপাশে কম লিখবো না? জি। জি স্যার। তো দেখেন, এখন শূন্য দিয়ে শেষ হওয়া সংখ্যার আশেপাশের সংখ্যাকে এই নিয়মে করলে কি সুবিধা হয়? এই যে গ্যাপটা কম থাকে। জি কথা স্যার। বুঝতে পারছেন? এই জি গ্যাপটা কত, এখানে গ্যাপটা কত, 1 না? জি জাস্ট স্যার। গ্যাপ গুলো কম থাকে। এখন কথা হচ্ছে, আপনি যদি, আমি যে প্রথমে 23 কে দেখাইলাম, আমি তো 20 নিছিলাম। আচ্ছা ভাই, আমি যদি 50 নিতাম কোনো সমস্যা ছিল? নো, কোনো সমস্যা নেই। গ্যাপ বেশি 27 স্যার। বেশি। ধরেন এই পাশে আমি 40 নিলাম, কোনো সমস্যা ছিল? না। এই পাশে যেমন ধরেন কত, 17 বেশি নিছি, এ পাশে 17, তখন কম নিতাম। জি। হবে না মানে হইতে বাধ্য থাকতে হবে। ঠিক আছে, কারণ আমরা ম্যাথকে কন্ট্রোল করতেছি, তাই না? ম্যাথ তো আমাদের জি কন্ট্রোল স্যার। করছে না। আমরা তো হচ্ছে কোনো শর্টকাট শিখছি না। ঠিক আছে, আমরা সিস্টেমেটিক্যালি শিখতেছি। যদি এভাবেও করতাম, এখন কথা হচ্ছে যে ডিফারেন্স আমি যে কোনো ডিফারেন্স নিলেই হবে, তবে যত কাছাকাছি নেওয়া যাবে তত হিসাব করতে কি হবে? সহজ হবে। কথা বুঝতে পারছেন? এই জি হচ্ছে স্যার। বিষয়। তো তাহলে এই নিয়মে আমরা কোন সংখ্যাগুলোকে করব? শূন্য দিয়ে শেষ হওয়া সংখ্যার আশেপাশে, যেমন ধরেন 21, 22, 39, 38, 41, 52, 53, 59, 63, 64, 72। বুঝতে পারছেন তো যে কোন সংখ্যাগুলো? এগুলো জি সব কি স্যার। শূন্য দিয়ে শেষ হওয়া সংখ্যার আশেপাশে না? এই সংখ্যাগুলোকে যদি আপনি এই রুলে করেন, তাহলে তুলনামূলক কাজটা করতে একটু সহজ হবে। কথা বুঝতে পেরেছেন? এছাড়া জি মোরওভার স্যার। এটা যে কোনো পদ্ধতিতে করা যাবে। আচ্ছা, মিউট করে কথা বলেন। এখন আসি, এটা তো গেল, এবার আমি 21-এর বর্গ করব। 21-এর বর্গ, দেখেন 21, এইটা 10 থেকে কত বেশি?
11 বেশি। তাহলে প্রথম পার্ট কি হওয়া উচিত? ধীরে আস্তে হিসাব করে আরাম করে বলেন, তাড়াহুড়ো করার দরকার নাই। প্রথম পার্ট কত? এর সাথে 11 যোগ করলে কত হবে? 32 31 বত্রিশ। 32 32। জি স্যার। আচ্ছা, এবার 11 এর বর্গ কত? 121। 121 121 ডিজিট কয়টা? তিনটা। তিনটা। পেছনের চেয়ার যেন কয়টা? দুইটা। একটা। এখন দুইটা কেন? আমরা তো সেই 10 বেজে করতেছি। 10 এর সাথে পার্থক্য নিলাম না, যে 10 জি থেকে স্যার। কত বেশি? তো 10-এর পেছনে শূন্য কয়টা? ও আচ্ছা, একটা। একটা। জি তো স্যার। একটা শূন্য। চেয়ার তো একটা। জি এখন এক চেয়ারে কয়জনকে বসাতে হবে? একজন। একজনকে। একজনকে। তো এখানে তো টোটাল ডিজিট 3টা। উপায় কি তাহলে? 32-এর উপর দিতে হবে। 1 2 1 তাহলে কত হচ্ছে? 4 4 1 1। আচ্ছা, এখানে দেখেন অ্যান্সার হয়েছে। অ্যান্সার ভুল হয়নি। ধীরে আস্তে শোনেন, তাড়াহুড়ো করব না এখন। এখন বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ করব এখানে। এখানে দেখেন অ্যান্সার হয়েছে, অ্যান্সার ভুল হয়নি। কিন্তু দেখেন 10 থেকে যত দূরে যাচ্ছি জি স্যার। মাথার চাপটা তত বেড়ে যাচ্ছে না? জি স্যার। 11 বর্গ যখন করছিলাম দেখেন কত আরাম লাগছিল, তাই না? 12 জি বর্গে স্যার। কত আরাম ছিল, 13 বর্গে আরাম ছিল। যে যত ধীরে ধীরে নিচে মানে 10 থেকে দূরে চলে যাচ্ছে মাথার চাপটা তত বেড়ে যাচ্ছে, জি কষ্ট স্যার। হয়ে যাচ্ছে। এখন মাথায় চাপ নিয়ে যদি কাজ করতে পারি আমি, তো তাহলে তো কাজ হবেই। তো এখানেও কাজ হয়েছে, ভুল হয়নি। তবে এই কাজটাকে আমি একটু সহজ করতে চাচ্ছি। সহজ করতে যাওয়ার আগে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন এখন করব। এইটা প্রত্যেকটা লেকচার শিটে সব সময় লাগবে, খেয়াল করুন। ধরেন আপনাকে প্রশ্ন করলাম যে 60 10-এর কত গুণ বলেন? 6 গুণ 6 কয় গুণ? 6 গুণ। জি। 50 5-এর কত গুণ? 5 10 গুণ গুণ। সঠিক উত্তর দিলে অ্যান্সার দেন। কত? 10 10 10 গুণ গুণ। আচ্ছা, 80 20-এর কত গুণ? 4 গুণ। 4 গুণ 4 গুণ। খুব সহজ প্রশ্ন করছি আমি, তাই না? এটা তো এমন কঠিন কিছু না। এখন আমার কথা হচ্ছে 60 যে 10-এর 6 গুণ, এইটার ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা কেমন? এইরকম, বাই তাই না? 10। জি স্যার। 50 যে 5-এর 10 গুণ, এটার ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা কেমন? 50/5। ডিভাইডেড বাই 5 এরকম। 80 যে 20-এর 4 গুণ, এটার ম্যাথমেটিক্যাল 80/20। ফরম্যাটটা কিরকম? আসলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি দেখেন, যার সাথে তুলনা করা হয় সে কোথায় থাকে? নিচে। নিচে। আর যাকে তুলনা করা হয় সে উপরে। কোথায় থাকে? উপরে উপরে। তুলনা করা হচ্ছে 10-এর সাথে। দেখেন পার্সেন্টেজের লেকচার শিটে, প্রফিট লসের লেকচার শিটে, ফ্র্যাকশনের লেকচার শিটে, এলসিএম এইচসিএফ এর চ্যাপ্টারে, এছাড়াও টাইম স্পিড জিওমেট্রি, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমার এই কাজটা লাগবে। কাজেই ওই দিন বললেন না যে এটা কিভাবে হচ্ছে, মানে বলাটা দোষের না, জেনে বলাটা 5 বার বললেও ভালো লাগবে। কিন্তু না জেনে যদি বলেন যে এটা কিভাবে হইলো, সেদিন কিন্তু খারাপ লাগবে। খেয়াল করেন, বলা হচ্ছে কি যে তুলনাটা করা হচ্ছে 10-এর সাথে। এখানে কথাটা কেমন ছিল? 10 এর কত গুণ 60? 60। 10 এর কত গুণ 60? 10 এর মানে তুলনাটা 10-এর সাথে করা হচ্ছে। জি স্যার। কত গুণ 60? কাকে তুলনা করা হচ্ছে? 60 কে। এখানে বলা হচ্ছে 5 এর কত গুণ 50, মানে 50। তুলনা করা হচ্ছে 5-এর সাথে। 5-এর সাথে। এখানে বলা হচ্ছে 20 এর কত গুণ 80, 80। তুলনাটা করা হচ্ছে 20-এর 20-এর সাথে। সাথে। অর্থাৎ যার সাথে তুলনা করা হয় সে নিচে। নিচে। এটাকে বলা হয় কি? ইজ বাই বাই অফ। অফ। ঠিক আছে? পৃথিবীর সকল ফ্র্যাকশন এই কনসেপ্টে গঠিত। এই যে অফ মানে যার সাথে তুলনা করা হচ্ছে, ইজ মানে যাকে তুলনা যাকে করা তুলনা হয়। করা হচ্ছে এখন যেমন ধরেন বলা হলো যে 5 টাকার একটা আইটেম 10 টাকায় বিক্রি করা হয়েছে।
মানে কেনা দাম ছিল 5 টাকা, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য ছিল 10 টাকা। 10 তো টাকা। কত পার্সেন্ট প্রফিট হলো? এখন আমাকে বলেন প্রফিট বা হুম। লস কার সাথে তুলনা করা হয়? কস্ট প্রাইস ক্রয় মূল্যের সাথে। তাহলে যার সাথে তুলনা করা হয় সে কোথায় থাকে? নিচে নিচে। নিচে। তাহলে নিচে কে থাকবে? 5 5। এই যে ক্রয় মূল্য। কাকে তুলনা করতে চাচ্ছি? প্রফিট কে। প্রফিট কে তো কাকে তুলনা করতে চাচ্ছি? প্রফিট প্রফিট কে। প্রফিট। আমার প্রশ্ন ছিল যে 5 টাকার আইটেমকে 10 টাকায় বিক্রয় করলে কত পার্সেন্ট পার্সেন্ট। প্রফিট হয়? হয় তার মানে কি আমি প্রফিট কে তুলনা করতে যাচ্ছি। তো বলেন প্রফিট কত হয়েছে? 5 5 10 minus তাহলে 2 উপরে কত 100% থাকবে? হবে 5 5 পার্সেন্টেজ বের করার জন্য 100। এগুলো 100%। এগুলো আমরা পার্সেন্টেজের শিটে দেখবো। এই যে আপনি যে এখানে যে অ্যাপ্লাই করেন এগুলো, এটাও কিন্তু সেই ইজ বাই অফ। অর্থাৎ এই পৃথিবীতে এখন পর্যন্ত যত ফ্র্যাকশন আবিষ্কৃত হয়েছে সকল ফ্র্যাকশন এই কনসেপ্টে গঠিত, ইজ বাই অফ। অফ। এটাকেই যদি ডিটেইলসে লিখি, নামকরণ করি, এদের নিচেরটা কি সিপি আর উপরেরটা কি প্রফিট। প্রফিট মানে কি এসপি মাইনাস সিপি সিপি ইনটু 100। 100। আপনি এই সূত্র অনেক কষ্ট করে মুখস্থ করেন। তো এটা আসলে কি, এটাও কি সবই, সব ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানেই কি ইজ বাই অফ। ঠিক আছে। আর জি। কোনো কিছু, এই যে গত ক্লাস থেকে আজ পর্যন্ত যা কিছু শিখলাম, এগুলো কোনো কিছু একটাও কাজে না লাগলে এইটা কিন্তু কাজে লাগবে, এই ইজ বাই অফ। আমি অনেক গুরুত্ব দিয়ে বলে রাখছি, এটা খেয়াল রাখেন। আর এটা কঠিন জিনিসও না, খুব সহজ জিনিস। তো আসেন এখন এখানে কোনো কাজ আছে কি এটার? হ্যাঁ, এখানে একটু কাজ আছে। এখানে আমি একটু কাজ করব। প্রথম 1-2 মিনিট একটু কষ্ট হইতে পারে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে, খেয়াল করুন। 21-এর বর্গ তো আমরা কিভাবে করলাম একটু আগে, যে এটা 10 থেকে কত বেশি? 11 বেশি। 11 তাহলে বেশি। প্রথম পার্ট কত? 32। 32। লাস্ট পার্ট কত? 11 এর বর্গ কত? 100। 121 এভাবে আমরা করলাম একটু আগে, এতে কোনো সমস্যা নাই। এখন দেখেন এই যে মাথার চাপটা যে বেড়ে যাচ্ছে বা একটু যে কষ্ট হচ্ছে, এই কষ্টটা কমানোর জন্য আমি অ্যাকচুয়ালি দুইটা বেজের সাহায্য নিতে চাচ্ছি। অ্যাকচুয়াল বেজ সবসময় কি হয় একটু খেয়াল করুন। এটা কি ছিল যেন? 100 100 বেস। ইন্টু 100 মাইনাস 2 ইন্টু 4 প্লাস 4 স্কয়ার, এটা ছিল না? 4 স্কয়ার। জি স্যার মনে পড়ে এটা ছিল না? জি। আচ্ছা, 8 এর স্কয়ারটা কি তাহলে? 10 ইন্টু 10 মাইনাস মাইনাস 2 2 ইন্টু 2 প্লাস 2 স্কয়ার না? জি স্যার খেয়াল করেন, দেখেন এটুকু যোগ বিয়োগ করে দেখেন 64 হয় কিনা। জি স্যার জি স্যার আচ্ছা, তাহলে বলেন তো 996 বর্গ কি হবে? এটা 1000 থেকে 1000 কত? বেস ধরবো 1000 হ্যাঁ, 1000 থেকে কত কম এটা? 4 4 তাহলে ফার্স্ট পার্ট কি হবে? 9992 জি। 992 না? 992 জি। আচ্ছা, জি, স্যার। 1000 এর পেছনে শূন্য কয়টা? 4 তিনটা তিনটা। তাহলে এখন পেছনের চেয়ার কয়টা? তিনটা খালি আছে। 3। 3টা এবার দেখেন এটা 1000 থেকে কত কম ছিল? 4 4 চারটা। কম ছিল 4 এর বর্গ কত? 16 16 4 4 16। 16তে ডিজিট কয়টা? দুইটা তো দুইটাকে 3 চেয়ারে কেমনে বসাবো? 016 হবে 016 লিখবো 016। হ্যাঁ, ঠিক আছে, এটাই অ্যান্সার। 996 বর্গ এটাই। এখন আপনার ক্যালকুলেটর এটা হইলে ক্যালকুলেটর ভালো, না হইলে কি ক্যালকুলেটর নষ্ট। ক্যালকুলেটর? ক্যালকুলেটর নষ্ট হ্যাঁ, ক্যালকুলেটরই নষ্ট। তো এখানে আসলে কিভাবে হয়েছে? 1000 ইন্টু 100 এই 1000 1000 minus 2 into 4 plus 4 square। এরকম না? আসলে দেখেন আমি বলতে চাচ্ছি কি, বেজ, অ্যাকচুয়াল বেজ সবসময় একের পরে শূন্যওয়ালা সংখ্যাই হয়। হয় একের পরে শূন্য একটা হবে, না হয় দুইটা হবে, না হয় তিনটা হবে, না হয় চারটা হবে। অ্যাকচুয়াল বেজ সবসময় একের পরে কি হয়? শূন্যওয়ালা সংখ্যাই হয়। এখন আপনি যদি মানে আপনি যদি বলেন যে ভাই এটাকে এই কাজ করি, যে এটা 20 থেকে কত বেশি? 1 বেশি। এক তাহলে তাহলে 20 এর সাথে 1 যোগ করলে কত হয়? মানে এটা 20 থেকে 1 বেশি না? তাহলে জি স্যার
এখন 21-এর সাথে 1 যোগ করলে কত হয়? 22। 22 এরপরে 1-এর বর্গ কত? 1 পেছনে বসাই দিলাম। তো এটা কি হবে? না তো এটা আমি হবে কাকে না। বললাম? 20 থেকে বললাম। তো অ্যাকচুয়াল বেস কি 2 এর পরে শূন্যওয়ালা সংখ্যা হতে পারে? না। না অ্যাকচুয়াল বেস সবসময় কি হয়? একের পরে শূন্য করে। 1-এর পরে শূন্য। এইটুকু যদি বুঝে থাকি, এখন দেখেন আমি এখানে 2টা বেজের সাহায্য নিয়ে কিভাবে এটা করি, খেয়াল করুন। অ্যাকচুয়াল বেস সবসময় আমার 1-এর পরে শূন্যওয়ালা সংখ্যাই হবে। এবার লোকাল আমি আরো একটা বেস ধরে নিচ্ছি। লোকাল বেস কত ধরবো দেখেন, সেটা আগে বুঝি। 21-এর আশেপাশে কোন সংখ্যাটা আছে যাকে 10-এর সাথে সহজে তুলনা করা যাবে? একুশের আশেপাশে কোন কোন সংখ্যাটা 20 আছে? 20 20। 20 21-এর আশেপাশে আপনি যদি বলেন ভাই আমার খুব ইচ্ছা হচ্ছে 19 নিতে, কোনো সমস্যা নেই। 19 10-এর কত গুণ? তখন একটু কষ্ট হবে না জি স্যার টাইমস বের করতে? সো এমন একটা সংখ্যা আমরা নিব 21-এর আশেপাশে যাকে 10-এর সাথে, মানে অ্যাকচুয়াল বেজের সাথে সহজে তুলনা করা যায়। তো 10-এর 21-এর আশেপাশে কোন সংখ্যাটা আছে যাকে 10-এর সাথে তুলনা করা যায় সহজে? 20 20। অর্থাৎ লোকাল বেস কত ধরবো? 20। এখন খেয়াল করেন, 20 থেকে এটা বেশি না কম? বেশি, এক বেশি বেশি। 1 বেশি। তাহলে ফার্স্ট পার্ট কত হবে? 21-এর সাথে 1 যোগ করলে 20। এবার দেখেন জাস্ট আগের চেয়ে অতিরিক্ত কাজ একটা, সেটা হচ্ছে কি যে এই লোকাল বেসটা অ্যাকচুয়াল বেজের কত গুণ? লোকাল 2 বেস গুণ 2 অ্যাকচুয়াল গুণ বেজের কত গুণ? 2 গুণ জাস্ট সামনে 2 গুণ করে দিব, আর কোনো কাজ নেই। ঠিক আছে, ওই যে অ্যাকচুয়াল বেজের সাথে তুলনা করব লোকাল বেজকে, কয় গুণ? দেখুন এতটুকু। এই অতিরিক্ত কাজ শুধুমাত্র সামনে গুণন করে দেওয়া, এছাড়া আর কোনো কাজ নেই, বাকি কাজ আগের মতো। এই যে 21 থেকে 20 থেকে এটা কত বেশি ছিল? 1 এক বেশি। বেশি 1-এর বর্গ 1। এই যে কাজ শেষ দেখেন। 22 দুগুণে 4 44। 4 হুম। আরো দুই একটা করি দেখেন। এইটা 20 থেকে কত বেশি? 2 বেশি তাহলে ফার্স্ট পার্ট কত হবে? 24 24 সামনে কত গুণন করে দিব? 2 গুণ 2 গুণ। কারণ ওই 20 থেকে বলছি, 20 10-এর কয় গুণ? দ্বিগুণ। বাকি কাজ আগের মতোই। 20 থেকে এটা কত বেশি ছিল? 2 বেশি। 2 2 এর বেশি বর্গ 2 4 24 দুগুণে 48। আপনি হয়তো এই 22 কে এভাবেই বর্গ করবেন, জি স্যার তাই না? বাট আপনাকে আমি প্রসেসটা শিখাচ্ছি, তবে আমার কাছে এটাই ইজি লাগে, আমি এটাই করি। 32-এর বর্গ, এটা 30 থেকে কত বেশি? 2 বেশি তাহলে ফার্স্ট পার্ট কি হবে? 34 34 34-এর সাথে কত গুণন করব? 2 গুণ করব 3 2 গুণ গুণ করবো। করব 2। 3 গুণ করবো। 3 গুণন করব। 30 থেকে বলছি না? জি 30 10-এর কয় গুণ? 3 গুণ। 3 গুণ 3। বাকি কাজ আগের মতো। 4 2 এর বর্গ 4। তো 34-কে 3 দ্বারা গুণন করলে কত? 102। 2 4 এটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট পারফেক্ট স্কয়ার নাম্বার। রূপালী ব্যাংক 2013-তে আসছিল প্রশ্নটা, যে নিচের কোনটি 4 অঙ্ক বিশিষ্ট মানে ক্ষুদ্রতম পারফেক্ট স্কয়ার নাম্বার। 4টা ডিজিট দিয়ে এরকম 4টা অপশন ছিল। ঠিক আছে, তো এটা একটা স্পেশাল নাম্বার, এটা 2 to the power 10 মনে রাখেন, আমার সামনে অনেক সময় কাজে লাগবে আর কি। ওকে, 33 স্কয়ার, এইটা 30 থেকে কত বেশি? 3। 3 3 বেশি তাহলে গুণ ফার্স্ট পার্ট কত হবে? 36 36 এর সাথে 3 3 গুণ মাল্টিপ্লাই এগুলো তো শিখাইতে গেছেন, আর কি শিখাবো? 6 না কত? ঠিক আছে। 108 না 9 42 স্কয়ার। 40 থেকে এটা কত বেশি? 2 2 বেশি গুণ 44 হবে তাহলে 2 বেশি, তার মানে 44। 4 দিয়ে গুণ ইনটু 4 দিয়ে 4 গুণ। সামনে গুণন কত? 4 দিয়ে 4 আর শেষেও 4 লাস্টে 4 শেষে 4 হবে তো শেষ। কত? 176 44-কে 4 দ্বারা গুণন করব কিভাবে? স্প্লিট এন্ড 176 মার্জ করেন অথবা 2 বার করে ডাবল করেন। 1 6 পুরা 44-এর ডাবল কত? 88। 88 88-এর ডাবল কত? ভুল লিখছি। 88-এর ডাবল কত বলেন? 172 so 172
170 আর লাস্টে কত? 4 বুঝতে পেরেছেন? জি স্যার আচ্ছা 40। এখন আমি এক কাজ করি, একটা নাম্বার নিয়ে সবগুলো একসাথে বুঝিয়ে দিচ্ছি। এখন দেখেন, এখন আর কোনো কষ্ট নাই, আজকে আর কষ্টের কোনো কাজ নাই, সবকিছু শেষ। এখন আমি একটা নাম্বার নিয়ে সবকিছু একসাথে করে দিচ্ছি। কত নিব? 45 নিব, এখানে সব পাওয়া যাবে। ওকে, সর্বপ্রথম এই 45 এর বর্গ কিভাবে শিখছি? 5 দিয়ে শেষ হওয়া না এটা? জি স্যার 5 এর বর্গ কত? 25 25 আর সামনে কত? 20 4 5 20 4 এর পরে গুনতে গেলে 5, 4 5 20। এটা 20 এটা মেথড 1 ছিল। মেথড 2 আমরা এটা কি শিখছিলাম, যে এর 40 আশেপাশে শূন্য দিয়ে শেষ হয় এরকম সংখ্যাকে 40 40 এ পাশে 50 50 হুম, দুইটা 2000 গুণন করলে কত? 2000, যোগ করব কত? 25 এই যে গ্যাপ কত? 25 5। 5 2025 এটা ছিল মেথড। জি। একটু আগে শিখলাম কি অ্যাকচুয়াল বেস কত? 10। লোকাল বেস কত তাহলে বলেন? 45 এর এখানে লোকাল বেস কত? 50 40 কেউ বললো 40, কেউ বললো 50। আচ্ছা, 4 দুইজনের কথাই শুনি। প্রথমে 40 নিলাম। তো দেখেন 40 থেকে এটা কত বেশি? 5 5 5 তাহলে বেশি প্রথম পার্ট কি হওয়া উচিত? 50। বাড়াই ধীরে দিতে আস্তে, হবে। জি হ্যাঁ স্যার হ্যাঁ, আরো ধীরে করেন, প্রয়োজনে হিসাব করে করে ধীরে আসতে। এখন 40 থেকে এটা কত বেশি ছিল? 5 বেশি। 5 বিশিষ্ট তাহলে প্রথম পার্ট কি হবে? 45 এর সাথে 5 যোগ করলে যত হবে তত। 50 Okay. সামনে এখন গুণন করব কত? 4 4 গুণন 4, কারণ লোকাল বেজ অ্যাকচুয়াল বেজের 4। 4 গুণ জি। এবার পেছনে ঘর আসবে কয়টা? একটা। একটা কেন? কারণ ওই যে অ্যাকচুয়াল বেজের পিছনে শূন্য কয়টা? 10 বেশ একটা। তাই কি পেছনের চেয়ার কি একটা না? জি জি স্যার এখন এটা কি 5 ডিফারেন্স ছিল, 5 এর বর্গ কত? 25। 25 এর তো ডিজিট দুইটা, দুটো উপরে তাহলে হবে কি স্যার একটা মাথায় নিতে হবে না? জি স্যার জি কাজ শেষ। কত? 40 50 কে 4 দ্বারা 4025 গুণ করলে 200, 200 আর 200 সাথে 2 যোগ করলে কত? 200, 2 দুই, লাস্টে কত? 5 5 হয়ে গেল। মিলছে? জি মিলবেই স্যার তো। আচ্ছা, আরেকজন 50 বলতেছিলেন। ওকে, কোনো সমস্যা নাই, জি আমরা তো ম্যাথকে কন্ট্রোল করছি তাই না? সো আমরা জি যা বলবো তাই শুনতে হবে। ওকে ফাইন। তো দেখি 50 দিয়ে হয় কিনা। 50 থেকে এটা কত কম বলেন? 5 কম আরো কমাই দিতে হবে 5 5, তাহলে আরো কমায় দিব। 40 40 5 দিয়ে গুণ এবার হবে সামনে গুণন করব কত? 5 দিয়ে 5, তাই না? জি এবার পেছনে কি আসবে? গ্যাপ কত? 5, 5 এর 5 বর্গ কত? 25। 25 তাহলে 5 এখানে 2 মাথায়। জি এই যে 40 কে 5 দ্বারা গুণন করলে কত? 20। 20 এর সাথে 2 গুণন করলে কত? 200 202, লাস্টে কত? 5। আচ্ছা, আমার ইচ্ছা হচ্ছে অ্যাকচুয়াল বেস 100 নেই আর লোকাল বেস 50 নেই, এতে কি হবে? হওয়া তো উচিত নাকি? জি স্যার আমরা তো ডোমিনেট করতেছি আচ্ছা, হিসাব ঠিকঠাক থাকলে অবশ্যই মানে অ্যাডজাস্টটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে হবে। তবে যদি অ্যাডজাস্টিং ভুল হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো চলেন দেখি ধীরে আস্তে করি। এটা 50 থেকে কি বেশি না কম? এটা কম কম তাহলে কি করব প্রথমে? কমাই দিব কমাবো 40 40 40। এবার বলেন সামনে কত গুণন করব? হিসাব এখানে করে ধীরে 10 আস্তে বল। 10 হাফ করবো 10 হিসাব গুণন করে করবো স্যার খেয়াল করে বলেন। তুলনাটা কার সাথে করি আর কাকে তুলনা করি সেটা খেয়াল করে করেন। কার সাথে তুলনা করি? অ্যাকচুয়াল বেজের সাথে। অ্যাকচুয়াল বেসিস কাকে? লোকাল বেজকে। লোকাল বেস জি স্যার যার সাথে হাফ তুলনা করতে হয় সে নিচে, হ্যাঁ জি যাকে তুলনা করি সে উপরে। তাহলে কত হবে? হাফ হাফ 50/100 না? জি জি স্যার এই যে অ্যাডজাস্টিং ঠিকঠাক না করলে তখন ভুল হবে। ঠিক আছে, 50 100 এর কত গুণ? হাফ গুণ। এবার হাফ বলেন তো পেছনের চেয়ার কয়টা? একটা একটা। 100 এর পেছনে শূন্য কয়টা? দুইটা না বেস দুইটা হবে সরি স্যার তাহলে চেয়ার কয়টা? দুইটা হবে দুইটা দুইটা।
এখন এখানে ডিফারেন্স কত ছিল? 5। 5-এর বর্গ কত? 25 25 হিসাব ঠিকঠাক অ্যাডজাস্ট ঠিকঠাক করতে হবে, জি তা না হলে তো ভুল হবে। কত? এই যে 40-এর অর্ধেক কত? 20। 20 25 হ্যাঁ, যে কয়েকটা আজকে আমরা শিখছি এই হচ্ছে সব আপনার হাতে তুলে জমা দিলাম। এখন এইভাবে আপনি যে কোনো সংখ্যা করতে পারবেন, তবে আপনার তো যে কোনো সংখ্যা দরকার নাই। আপনার দরকার কয়টা? 1 থেকে 100টা 100টা। এখন লাস্ট যে রুলটার কথা বলতেছিলাম, যে সর্বশেষ যে নিয়মটা শিখবো, ওইটা সবচেয়ে বেশি সহজ। তো ওইটা আগামী ক্লাসের শুরুতে শিখে নিবনি। আজকে এই পর্যন্ত থাকুক। জি স্যার আজকে স্যার। যতক্ষণ পর্যন্ত পড়েছি বা যতটুকু দেখেছি সবগুলো খাতায় সুন্দর করে অবশ্যই নোট করিয়েন, এবং জি আগামী ক্লাসে আসার পূর্বে ক্লাস 2টা দেখে আসবেন। ঠিক জি আছে? জি ক্যালকুলেশন গুলো কিন্তু মনে থাকে না। মনে থাকে না বলতে কি, যখন 50-60 ক্লাসের উপরে হয়ে যাবে তখন এই 1 নাম্বার 2 নাম্বার ক্লাসের কথা আপনি ভুলে যাবেন। তো এটা যেন না হয়। আর এটা হচ্ছে, এক কাজ করবেন, নিজেরা বাসায় খাতায় 1 থেকে 2 বার প্র্যাকটিস করবেন, আর সুযোগ হলে কাউকে একবার একটু শিখাইবেন বা বুঝাইবেন। বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই যে থাকুক, একবার একটু বসায় পড়াইবেন। যদি না করতে চায় খাবার দাবার কিনে দিয়ে সামনে বসে তাও পড়াবেন। একবার জি একবার পড়াইলে দেখবেন যে এটা 50 বার পড়ার সমান হয়ে গেছে। ঠিক আছে, তবে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।